হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হয়েছো সবাই ভাইয়াকে একটু বলো যে ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা আইসিটির প্রথম চ্যাপ্টারটা পড়বো। দুইটা ক্লাস লাগবে, দুইটা ছোট ছোট ক্লাসের মাধ্যমেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, বুঝছো? তো এই চ্যাপ্টারটা খুবই সহজ, খুবই মজার। তোমরা সমাজ পড়ছো না? বিজিএস, অনেকটা বিজিএস এর মতো। তো চলো আজকে আমরা আমাদের চ্যাপ্টার 1 শুরু করব। চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। হ্যাঁ, আমাদের জাস্ট দুইটা ক্লাস লাগবে। এখানে মুখস্থ করার অনেক জিনিসপত্র আছে, কিছু তথ্য মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আর কিছু কনসেপ্ট আছে যেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। অত জটিল কনসেপ্ট না, খুব সহজ কনসেপ্ট। ওকে, বেসিক্যালি কিছু তথ্য তোমাকে মনে রাখতে হবে। তো এইচএসসি রেজাল্ট দিছে আজকে, এইচএসসি রেজাল্ট দিছে, এন্ড রেজাল্ট কিন্তু গত 20 বছরে সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছে এইবার। হ্যাঁ, কারণ কোয়েশ্চেন একটু অন্যরকম করছে। সহজে পড়লে কমন পাওয়া যায় এরকম কোয়েশ্চেন করে নাই। আর কি করছে, খাতাও স্ট্রিক্টলি দেখছে। বুঝতে পারছো? সো প্রিপারেশন তো নিছে আগের মতোই সবাই, কিন্তু পরীক্ষার কোয়েশ্চেনটা একটু হার্ড করছে। খাতা স্ট্যান্ডার্ড ভাবে দেখছে, গ্রেস মার্কস দেয় নাই, এই জন্যই রেজাল্টটা ড্রপ করছে। সো এখন তোমাদের কি করণীয়? তোমরা ভয় পাবা না, এটা হচ্ছে প্রথম কথা। তোমরা ভয় পাবা না, ঠিক আছে? একটা কথা মনে রাখবা, তোমার প্রিপারেশন যদি 100% হয়, সলিড হয়, বুঝছো, কোয়েশ্চেন যেমনই হোক, খাতা যেমনই দেখুক, যা ইচ্ছা হোক, তোমার রেজাল্ট খারাপ হবে না। কারণ ম্যাক্সিমামই তো সায়েন্সের সাবজেক্ট, তাই না? ফিজিক্স, কেমিস্ট্রি, ওগুলাতে তোমার হইলেই তো নাম্বার দিবে। আর বাংলা ইংরেজিও গ্রামাটিক্যাল এই জিনিসপত্রগুলো তো হইলেই নাম্বার দিবে, তাই না? সো তুমি প্যানিক না করে, তুমি মন খারাপ না করে, তুমি কনফিডেন্স না হারায় তুমি কি করবা, তুমি প্রিপারেশনটা ঠিক মতো নাও। প্রিপারেশনটা একটা সলিড প্রিপারেশন নাও, বুঝছো? বুঝছো বুঝছো সলিড প্রিপারেশন নিলে কি হবে, তোমার এইচএসসিটা তো পার হবেই, অ্যাডমিশনটাও তুমি কভার করে ফেলতে পারবা ওই প্রিপারেশনেই। বুঝছো? নর্মালি আগের বছরগুলো কি হইতো জানো? এইচএসসিতে ধুমায়া এ প্লাস 1,40,000, 1,41,000 এরকম পরিমাণে প্লাস পাইতো। পরে ওরা অ্যাডমিশন টেস্টে গিয়ে ঠিকই মারা খাইতো, কারণ অ্যাডমিশন টেস্টে সিট তো লিমিটেড, তাই না? ইঞ্জিনিয়ারিং, বুয়েট, কুয়েট, ঢাকা ইউনিভার্সিটি সবগুলাই লিমিটেড সিট, সবগুলাই মিলিয়ে 10-15,000, 20,000 ভালো ভালো সিট আছে। তো ওই 1 লাখ 1.5 লাখ এইচএসসিতে ভালো করলেও আলটিমেটলি এখানে গিয়ে কি হয়ে যেত, আটকায় যেত। এখানে গিয়ে কারা পার পাইতো? যারা পুরা বছর ভালো করে পড়ছে, একটা সলিড প্রিপারেশন নিছে। তো এবার কি হয়েছে, এইবার যাদের প্রিপারেশন একটু দুর্বল ছিল বা ঠিক মতো পড়াশোনা করে নাই, ওরা এখানেই কি বড়সড় আটকে গেছে। এরপরও ভালো পরিমাণ কিন্তু এ প্লাস পাইছে, 30,000-এর বেশি এ প্লাস পাইছে, বুঝছো? তো 30,000-এর বেশি তো সিট অ্যাডমিশনে নাই, তাই না? বুঝছো? ঠিক আছে, চলো আমরা শুরু করতেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিত। এটা অনেকটা তোমাদের বিজিএস এর মতো, বানায় লেখার অনেক স্কোপ আছে, বানায় লেখার অনেক স্কোপ আছে। তো এখান থেকে সিকিউ এমসিকিউ আসে, একটা সিকিউ তো আসবেই আসবে। এখান থেকে সিকিউ তুমি তখনই আনসার করবা যদি তুমি বাকিগুলা না পারো। ধরো তৃতীয় অধ্যায় কিংবা চতুর্থ অধ্যায় কিংবা পঞ্চম অধ্যায়, ওখানে ওখান থেকে সিকিউ আনসার গেলে কিন্তু তোমার যদি হয় পাক্কা 10-এ 10, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। আর এখানকার সিকিউ আনসার হলে কি, এটা সমাজের মতো, তোমার ফুল হইলেও 10-এ 10 তুমি পাবা না, 8 বা 9 পাবা। ভুল হইলেও কম, 6 বা 7 পাবা, শূন্য দিয়ে দিবে না। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো আমরা শুরু করি। এটাতে তোমার একটা বই লাগবে, তোমার যেই বইটা তুমি কিনছো সেই বইটা হলেও হবে, কিংবা আমি তোমাদেরকে এখানে একটা পিডিএফ দিয়ে দিব, যে কোনো বই হইলেই হবে, ঠিক আছে? তো এই পিডিএফ থেকে আমরা পড়বো মোটামুটি। হ্যাঁ, তো আমাদের এই চ্যাপ্টারের মেজর যে টপিকগুলো আছে এখানে লেখা আছে, আমি তোমাদেরকে জাস্ট একটু বলে দেই।
প্রথমটা হচ্ছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ, নাম শুনে কিছুটা বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা তো এখনকার একদম হট টপিক, তাই না? তাই তো, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, প্রতিরক্ষা, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। সো এই টপিকগুলো আমরা আস্তে আস্তে আজকে দেখব। সহজ সহজ টপিক, এই সবগুলা জাস্ট একবার পড়ব। ওকে, চলো চলো চলো। তো আমাদের প্রথম যেই টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, তারপর বিশ্বগ্রাম। তথ্য যোগাযোগ প্রযুক্তি কি? ক নাম্বারের একটা কোয়েশ্চেন আসে, দেখো, যে প্রযুক্তির মাধ্যমে তথ্য দ্রুত আহরণ, প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ, আধুনিকীকরণ, ব্যবস্থাপনা ও বিতরণ করা হয় তাকে তথ্য প্রযুক্তি বলে। বর্তমান আধুনিক দুনিয়ায় সবকিছুই কিন্তু তথ্য নির্ভর। এই যে তুমি ভিডিও দেখতেছো, এই ভিডিওটাও কিন্তু একটা তথ্য, একটা ডেটা, তাই না? তুমি ডিজিটালি যা দেখতেছো, তোমার পরীক্ষার খাতায় যেগুলো লেখো, মার্কশিট থেকে শুরু করে তোমাদের ফেসবুক আইডিতে কমেন্ট, যেই কমেন্ট, লাইক, শেয়ার, সবকিছুই কি একটা ডেটা, তথ্য। তো যেই প্রযুক্তির সাহায্যে এই ডেটাটা দ্রুত আহরণ, সংরক্ষণ, আধুনিকীকরণ ও ব্যবস্থাপনা ও বিতরণ করা হয় তাকে বলা হয় কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তোমরা ইউটিউবে ক্লাস করো না? করো তো, তাই না? ইউটিউবে আমি কি করি? আমি ফার্স্টে একটা ক্লাস রেকর্ড করি, এটা কি একটা তথ্য, একটা ডেটা, তাই তো? তারপর এটা আমি কি ইউটিউবে আপলোড করি, তাই না? তারপর ইউটিউব ওই ডেটাটা স্টোর করে, সংরক্ষণ করে, এরপর কি তোমাকে দেখায়, তোমাকে বিতরণ করে, তাই না? এটা হচ্ছে তুমি এখানে কি দেখতেছো, তাই না? দেখো, ইউটিউব ফার্স্টে কি করলো? আমার থেকে ডেটাটা কালেক্ট করলো, তাই না? তারপর সেটা তার সার্ভারে, হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু ইউটিউবের সার্ভারে কি করা? স্টোর করা। তারপর ওটাকে আধুনিকীকরণ, মডিফিকেশন, ব্যবস্থাপনা ও বিতরণ করে, যে তোমাদেরকে দেখাইতেছে যেই প্রযুক্তির সাহায্যে, সেটাকে কি বলা হয়? তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি, বুঝতে পারলাম? তো সংজ্ঞাটা মুখস্থ রাখবা, সংজ্ঞাটা আসে, সংজ্ঞাটা আসে গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ, ভিলেজ মানে কি? একটা গ্রাম। একটা গ্রামে সবাইকে কি সবাই চিনে না? তোমরা যারা গ্রামে বড় হইছো বা ছোটবেলায় গ্রামে ছিলা, তবে একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম, সেখানে সবাই সবাইকে চেনে, প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, হাই হ্যালো হয়, সালাম টালাম দেওয়া হয়, তাই না? এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে গ্লোবাল ভিলেজ, তার মানে পুরা পৃথিবীটা, গ্লোব, পুরা পৃথিবীটাই একটা গ্রামের মতো হয়ে গেছে। কিভাবে? আগে চিন্তা করো, 100 বছর আগে তুমি বাংলাদেশে থাকো, তোমার একটা মামা থাকে হচ্ছে কানাডাতে, তোমার মামার সাথে তোমার ইনস্ট্যান্টলি যোগাযোগের কোনো ওয়ে আছে না। কিন্তু বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির আধুনিকীকরণের ফলে তুমি কিন্তু বাংলাদেশে বসে, এই রুমে বসে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারবা। তাহলে পুরা পৃথিবীটাই তোমার হাতের মুঠোয় চলে আসছে না? তুমি এখানে বসে আমেরিকায় কি হচ্ছে, কানাডায় কি হচ্ছে, জাপানে কি হচ্ছে, সবকিছুর খোঁজ খবর রাখতে পারতেছো, তাই না? তাই তো, যদিও আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সটা অনেক বেশি, বাংলাদেশ থেকে জাপানের ফিজিক্যাল ডিস্টেন্সটা অনেক বেশি, কিন্তু তুমি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে কি অন্যান্য যে ডিস্টেন্সটা, হাই হ্যালোর ডিস্টেন্সটা, সবকিছুই কি কমায় আনতেছো, ঠিক আছে? এটাকেই বলা হয় গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ, সো গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটা শব্দ যেটাতে গোটা পৃথিবীটাকে একটা গ্রামের মতো তুলনা করা হয়। গ্রামের মতো বলতে এই যে তুমি এক জায়গায় বসেই গোটা পৃথিবীর সব জায়গা থেকে কি করতে পারতেছো? কমিউনিকেট করতেছো, কমিউনিকেট করতেছো, ঠিক আছে? গ্লোবাল ভিলেজ হলো এমন একটা পরিবেশ যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে যুক্ত করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ একটা একক সমাজের মতো বসবাস করে। তাই কিন্তু হয়েছে, বিভিন্ন দেশের কালচার তুমি দেখতে পারতেছো না? ডেফিনেটলি। এই যে তোমরা সিরিয়াল দেখো, পাকিস্তানি সিরিয়াল বা হিন্দি সিরিয়াল বা আমেরিকান সিরিজ দেখো, পিকি ব্লাইন্ডার্স, তারপর দেখো না কি হইতেছে? সংস্কৃতির আদান প্রদান হইতেছে, পুরা বিশ্বটা একটা গ্রামের মতো হয়ে গেছে, ঠিক আছে? তখন এই যে বিশ্বগ্রাম, এটার কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। দুনিয়ার সব কিছুরই সুবিধাও আছে, অসুবিধাও আছে। বিশ্বগ্রামের কিছু সুবিধা, তুমি জাস্ট একবার রিডিং পড়বা বই থেকে, তারপর বানায় লিখবা, তারপর বানায় লিখবা। দেখো সুবিধাটা কি? সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে আসছে, ডেফিনেটলি, তাই না? তোমার ফোন, এই যে তোমার ফোন, এই ফোনে তোমার হাতের মুঠোয় চলে আসে না? এখন ট্রাম্প
ওর ফেসবুক আইডিতে কি পোস্ট দিছে, টুইটারে কি পোস্ট দিছে, এলন মাস্ক কি পোস্ট দিছে, তোমার হাতের মুঠোয় চলে আসছে না সবকিছু, তাই তো? মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে ডেফিনেটলি, তাই না? মানুষের কাজের দক্ষতা ও গতি বৃদ্ধি পাচ্ছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে এবং লেনদেন সহজ ও দ্রুততর হচ্ছে। তুমি ঘরে বসেই পুরো পৃথিবীর সাথে বিজনেস করতে পারবে এখন, তুমি যদি চাও। এটা ওয়ে আছে। অনলাইন লাইব্রেরি, অনলাইন ইউনিভার্সিটি, ভিডিও টিউটোরিয়াল, বিভিন্ন প্রকার ইবুক ব্যবহারের ফলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। এটা কি বলা লাগবে? তুমি কারেন্টলি যেটা করতেছো এটাও কি করতেছো? তথ্য প্রযুক্তির মাধ্যমে পড়াশোনা করতেছো, তাই না? আজ থেকে 10 বছর আগে সেটা কি সম্ভব হইতো? তোমাকে কি অফলাইনে গিয়ে কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করা লাগতো বা টিচারের বাসায় দৌড়াদৌড়ি করা লাগতো, তাই না? ঘরে বসে আরামসে, কোনো জ্যাম নাই, ট্যাম নাই, কিচ্ছু নাই, যে কোনো সময় বসে ক্লাস করতে পারতেছো, রেকর্ডেড দেখতে পারতেছো, পরীক্ষা দেখতে পারতেছো, তাই না? নোট নাও করতে পারো। ঘরে বসেই সহজে উন্নত স্বাস্থ্য সেবা ও চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে। ঘরে বসেই তুমি কি চাইলে ডাক্তার দেখাতে পারো। কিভাবে? অনেক ডাক্তার এরকম আছে যে অনলাইনে ডাক্তার, বুঝতে পারছো? তুমি ভিডিও কলে ডাক্তারের সাথে কথাবার্তা বলতে পারো। ম্যাক্সিমাম ধরো একদম সিরিয়াস অসুখ না হইলে, হালকা জ্বর হইছে, হালকা কাশি হইছে, হ্যাঁ, কিংবা কোনো একটা ফোড়া উঠছে, এই টাইপের চিকিৎসা কিন্তু তুমি ঘরে বসেই নিতে পারো। তোমরা নিছো না? কোভিড টাইমে নিছো না? আমিও কিন্তু নিছি। তারপর ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি, ভিডিও, অডিও, তথ্যাদি শেয়ার করা সহজ হচ্ছে। পরিচিতি ও যোগাযোগ স্থাপন করা। তোমাদের সবার ফ্যামিলির একটা গ্রুপ আছে না, যেখানে তোমার 14 গোষ্ঠী নিয়ে একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ, কার কি হচ্ছে সব আপডেট ওখানে দেয়। অনলাইনে পত্রপত্রিকা পড়া, ব্লগে লেখালেখি করার মাধ্যমে মতামত ও সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। সকল ধরনের ব্যবস্থাপনার খরচ কমে আসছে, ফলে ই গভর্নেন্স বাস্তবায়ন সহ। এগুলা জাস্ট একবার রিডিং পড়বা, তারপর বানায় লিখবা। ঠিক আছে? এখন সুফল তো দেখলাম, কুফলও তো আছে। কুফলও আছে, তোমরা নিজেরাই টের পাও কুফল। পাচ্ছ না? এই যে ফোন সবার হাতে, এটার তো কিছু কুফলও আছে, তাই না? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে বিশ্বগ্রাম এই ধারণাটার প্রবর্তক হচ্ছে হার্বার্ট মার্শাল ম্যাকলুহান। এটা এমসিকিউতে আসে। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, উনি হচ্ছে বিশ্বগ্রাম ধারণাটার প্রবর্তক, বুঝছো? আচ্ছা, এখন এই যে গ্লোবাল ভিলেজ, এইটার অসুবিধাটা কি কি? তুমি নিজেই বানায় লিখতে পারবে, আমি জানি। এই যে দেখো কিছু নেতিবাচক দিক। ইন্টারনেট প্রযুক্তির ফলে অনেক ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা বজায় থাকছে না, অর্থাৎ তথ্য চুরি হয়ে যাচ্ছে। তুমি তোমার ফোনের গ্যালারির সবকিছুর অ্যাক্সেস কিন্তু ফেসবুককে দিয়ে রাখছো এখনই, তো ফেসবুক কিন্তু তোমার ফোনের সব ডেটা পড়তে পারতেছে। এন্ড তোমাকে সেই ওয়াইজ তুমি কি করো, কি কাজকলাপ করো, কি সার্চ দাও, ওইটার উপর ভিত্তি করে তোমাকে অ্যাড দেখায়। তুমি দেখবা, তুমি যে কোনো কিছু নিয়ে একটা সার্চ দাও, তারপর দেখবা ওই জিনিসের অ্যাড তোমার সামনে চলে আসতেছে, তাই না? ডেটার ইয়েটা। তারপর সাইবার আক্রমণ বাড়তেছে, ই বিজনেস, ই কমার্স, ই ব্যাংকিং, এগুলো হুমকির মুখে পড়তেছে। সো সাইবার আক্রমণ তো হয়। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বা যেই ইয়েটা, সেটা একবার হ্যাক হয়েছিল, ম্যানেজমেন্টটা, তারপর সেখান থেকে অনেক ডলার সরায় রাখছিল রিসেন্টলি, তাই না? তারপর ইউটিউব চ্যানেলগুলোও দেখবে হ্যাক হয়, তাই না? এই অভিদাদার ইউটিউব চ্যানেল কয়েকদিন আগে হ্যাক হয়েছিল, তারপর আবার ব্যাক করতে পারছে। তারপর ইন্টারনেটের ফলে বিভিন্ন ধরনের তথ্য, এগুলা কি নৈতিক কিছু অবক্ষয় চলে আসছে আমাদের মাঝখানে, বুঝতে পারছো? এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ তথ্য প্রবাহ ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করতেছে, তাই না? আমাদের যেই রিয়েল লাইফ ইন্টারাকশন, সেটা কিছুটা হইলেও হ্যাম্পার হইতেছে। সারাদিন ফোনে গুতাগুতি করতেছে, দেখা যাইতেছে এরকম হাজব্যান্ড ওয়াইফ শুয়ে আছে পাশাপাশি, দুইজনের ফোন স্ক্রল করতেছে, তাই না? সো ব্যক্তিগত যেই জীবনটা, সেটাকে কি করতেছে, একটু হ্যাম্পার করতেছে। সো জাস্ট একটু পরে নিবা। তো এখন আমরা দেখবো হচ্ছে এই যে বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রাম, তুমিও কিন্তু বিশ্বগ্রামের একটা অংশ। সেই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য কি কি উপাদান লাগে? তো আমাদের প্রথম যে উপাদানটা লাগবে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য, এটা হচ্ছে হার্ডওয়্যার বলতে কি, এই যে ফোন, তোমার ওয়াইফাই রাউটার, তোমার কম্পিউটার ডিভাইসগুলা, এগুলা কি হার্ডওয়্যার, ঠিক আছে?
এগুলো কি বিশ্বগ্রাম উপাদানের জন্য লাগে। তোমার টিভি, তারপর সফটওয়্যার, ফোনের মধ্যে একটা সফটওয়্যার আছে না, তাই তো? এটার মধ্যে তো অনেকগুলো সফটওয়্যার আছে, তাই তো? ফেসবুক, ইনস্টাগ্রাম তুমি যদি দেখো অনেকগুলো সফটওয়্যার আছে না, কম্পিউটারের মধ্যেও আছে। তো এই সফটওয়্যারটাও কি আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য একটা পার্ট। ফেসবুক না থাকলে তো তুমি যোগাযোগ করতে পারবা না ফেসবুকের থ্রুতে, তাই না? তারপর নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেক্টিভিটি। তোমার হাতে ফোন আছে, অ্যাপ আছে, তুমি বাংলাদেশের প্রত্যন্ত একটা অঞ্চলে গেছো যেখানে কোনো নেটওয়ার্ক বা ইন্টারনেট নাই, কানেক্টিভিটি নাই, তাহলে কি তুমি বিশ্বগ্রামের অংশ হতে পারবা না? তার মানে নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেক্টিভিটিও কি বিশ্বগ্রামের একটা পার্ট, বিশ্বগ্রামের একটা পার্ট। তারপর ডেটা, তোমার ফোনে তো ডেটা থাকা লাগবে, তাই না? যার মাধ্যমে তুমি কি করবা, ইন্টারনেটে কানেক্ট হবা, এটা একটা জিনিস। এন্ড ডেটা বলতে তুমি যে বিশ্বগ্রামে পার্টিসিপেট করবা, তুমি ফোনের দিয়ে কি আদান প্রদান করবা, কোন একটা ডেটা, কোন একটা ছবি আদান প্রদান করবা, একটা টেক্সট আদান প্রদান করবা, ওটাও কি ডেটা। তাহলে কি ডেটা না? ডেটাও কি আমাদের বিশ্বগ্রাম প্রতিষ্ঠার মেজর একটা পার্ট হচ্ছে ডেটা। এই যে তোমরা ভিডিওটা দেখতেছো, এই ভিডিওটাই কি একটা ডেটা, তাই না? এই ভিডিওটা কি ডেটা, তার মানে কি বিশ্বগ্রামের একটা পার্ট। মানুষের সক্ষমতা ও সচেতনতা। ধরো একটা মানুষ 1800 শতাব্দীর একটা মানুষ, ঠিক আছে, ওর এগুলা নিয়ে কোনো আইডিয়া নেই, ওকে আমি এখানে নিয়ে আসলাম, ধরো টাইম ট্রাভেল করায়, আমি ওকে সব কিছু দিয়ে দিলাম, ফোন দিলাম, ইন্টারনেট দিলাম, ডেটা দিলাম, সব কিছু দিলাম, ও কি বিশ্বগ্রামের পার্ট হইতে পারবে ঠাস করে এসেই? না, ওর কি সক্ষমতা বা ক্যাপাসিটিটা লাগবে, নলেজটা লাগবে, নলেজটা লাগবে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান কি কি? এই 5টা। তুমি বানায় লিখতে পারবে না এই 5টা সম্পর্কে যদি ডিটেলস লেখে। তোমাকে যদি বলে 4 নম্বরে একটা কোশ্চেনে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ বর্ণনা করো, তুমি এই 5টা লিখবা। তারপর সংক্ষেপে হার্ডওয়্যার, হার্ডওয়্যার কি, হার্ডওয়্যারের মধ্যে কি কি আছে, সফটওয়্যার কি, সফটওয়্যারের মধ্যে কি কি আছে, আমি যা যা বলছি এটাই নিজের মনের ভাষায় বানায় লিখবা, পয়েন্ট করে সুন্দর করে নীল কালি দিয়ে লিখে ফেললেই হবে, লিখে ফেললেই হবে, বুঝছো? আর তোমরা চাইলে বইটা একবার রিডিং পড়তে পারো, বইয়ের মধ্যে এগুলো সুন্দর করে লেখা আছে। এই যে দেখো, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ, হার্ডওয়্যার, এই যে হার্ডওয়্যার সম্পর্কে ডিটেলস লেখা আছে, এতটুকু জাস্ট পড়ে নিবা। তারপর সফটওয়্যার, সংযুক্ততা বা কানেক্টিভিটি, ঠিক আছে। তারপর হচ্ছে ডেটা, মানুষের সক্ষমতা ও সচেতনতা, পড়ে নিবা, ঠিক আছে। তুমি যেই বই ফলো করো না কেন, সব বই এগুলো আছে, সব বই। আচ্ছা, এবার বিশ্বগ্রাম ধারণার পূর্ণাঙ্গ বাস্তবায়ন আরো কিছু জিনিসপত্র আছে, আমরা কিছু টার্মিনোলজি একটু শিখি। হ্যাঁ, তো আমরা প্রথম যে জিনিসটা দেখবো, ইন্টারনেট অফ থিংস বা আইওটি। বর্তমানে তুমি যত ধরনের ইলেকট্রনিক ডিভাইস দেখো, বেশিরভাগই ইন্টারনেটে কানেক্টেড। হ্যাঁ, ইন্টারনেট অফ থিংস অর্থাৎ আমাদের যে ছোটখাটো জিনিসপত্রগুলো, সেগুলো ইন্টারনেটে কিভাবে কানেক্টেড থাকে। তোমাদের সবার স্মার্ট টিভি আছে বাসায়, এটা কিন্তু একটা জিনিস। আগে কিন্তু এটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতো না, ডিশের কেবল যোগ করতে বা অ্যান্টেনা দিয়ে কি টিভি দেখতা। বাট বর্তমানের ম্যাক্সিমাম টিভি কি স্মার্ট টিভি, এটা সরাসরি কি ইন্টারনেটে কানেক্টেড হইতে পারে। এন্ড ইনফ্যাক্ট তুমি জানো বাংলাদেশ একটু পিছায় আছে, কিন্তু উন্নত বিশ্বে শুধু টিভি না, যত ধরনের থিংস আছে, যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আছে, সবকিছুই ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারে। ফর এক্সাম্পল, তোমার গাড়ি, এটাও ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারে। তোমার বাড়ির মধ্যে কি কি আছে, ওভেন, ফ্রিজ থেকে শুরু করে লাইট, ফ্যান, সব কিছুই কি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারে। এটা সুবিধা কি হয়, তুমি যে কোনো জায়গা থেকে এগুলা কি অপারেট করতে পারো, যে কোনো জায়গা থেকে। ধরো তোমার লাইটটা তুমি অফ করবা, তুমি অফিসে গেছো, এটা যেহেতু ইন্টারনেটের সাথে কানেক্টেড, সুইচটা অফ করে দিবা অফিস থেকেই, ফোনের মাধ্যমে একটা ক্লিক করে এটা অফ হয়ে যাবে, বুঝতে পারছো? এই সবগুলা জিনিসপত্রই ইন্টারনেটের সাথে কানেক্টেড। এই জিনিসটাকেই বলা হয় ইন্টারনেট অফ থিংস। দেখো, ইন্টারনেট অফ থিংস বা আইওটি এর কল্যাণে মার্শাল ম্যাকলুহানের বিশ্বগ্রামের ধারণার পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব হতে যাচ্ছে। ইন্টারনেট অফ থিংস বা আইওটি হলো এমন একটা নেটওয়ার্ক যাতে বাহ্যিক বিভিন্ন ডিভাইস, যন্ত্রপাতি, গাড়ি, বাড়ি ইত্যাদি সামগ্রী পরস্পর ডেটা সংগ্রহ ও বিনিময় করার জন্য ইলেকট্রনিক্স, সফটওয়্যার ও সেন্সর নেটওয়ার্ক কানেক্টিভিটি দ্বারা আবদ্ধ থাকে। বুঝতে পারছো? আমি সহজে বলে দিলাম। হ্যাঁ,
ঠিক আছে, ইন্টারনেট অফ থিংস ডান। এবার যোগাযোগ, যোগাযোগ, এই যে ইন্টারনেট বা যা কিছু হয়েছে সবকিছুর মূল উদ্দেশ্য বা মেজর উদ্দেশ্য ছিল কিন্তু যোগাযোগ। এই যোগাযোগের জন্যই আস্তে 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 ইন্টারনেটের উদ্ভব হয়। হ্যাঁ, প্রাচীনকালে যোগাযোগ কেমনে হইতো? বার্তা বাহক ছিল, তারপর চিঠি পাঠানো হইতো, কবুতরের মাধ্যমে চিঠি পাঠানো হইতো, তাই না? এটা আস্তে 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 ডেভেলপ হইতে হইতে সর্বপ্রথম এই যোগাযোগ মেসেজ ট্রান্সফারের জন্যই ইন্টারনেট এই ধারণাটার আইডিয়া হয়, এই ধারণার আইডিয়া হয়। বুঝতে পারছো? তো যোগাযোগ মূলত 3 প্রকার। হ্যাঁ, প্রথমত হচ্ছে মৌখিক বা বাচনিক, ভার্বাল, হ্যাঁ, এই যে মুখে কথাবার্তা যেটা। অবাচনিক বা নন ভার্বাল, ইশারা বা ইঙ্গিত, এগুলা দিয়েও কি নন ভার্বাল কমিউনিকেশন করা যায়। আর তারপর হচ্ছে লিখিত কমিউনিকেশন। তাহলে আমাদের যোগাযোগ মূলত এই 3 প্রকার, আমাদের যোগাযোগ মূলত এই 3 প্রকার। তোমরা বুঝছো? তখন বিভিন্ন টাইপের যোগাযোগ আমরা দেখব। ঠিক আছে, তো জাস্ট একটু পড়ে নিবা এই যোগাযোগ, যোগাযোগ বলতে কি বোঝায়। তুমি যেটা জানো ওইটাকেই জাস্ট এখানে লিখে দিছে। ঠিক আছে, মৌখিক বা বাচনিক যোগাযোগ, যোগাযোগ 3 প্রকার। অবাচনিক, এই যে অপাচনিক যোগাযোগ হলো মুখের কথা ব্যতীত বিভিন্ন অঙ্গভঙ্গির সাহায্যে ভাব প্রকাশ। তোমরা বিটিভিতে যারা নিউজ দেখছো দেখবা মূকাভিনয় আছে না, যে ইশারার মাধ্যমে নিউজ পড়া হয়। বুঝছো? তোমরা কি বুঝছো? তারপর লিখিত যোগাযোগ। হ্যাঁ, তোমরা যেই বই ফলো করো না কেন সব বই এই স্ট্রাকচারেই আছে, জাস্ট পড়ে নিবা, জাস্ট পড়ে নিবা। ইমেইল, ইমেইল কিন্তু যোগাযোগের অনেক পুরানো মাধ্যম। এখন তোমরা সবাই মেসেঞ্জারে মেসেজ দিয়ে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে, ভাইবার, ইমো, এগুলো দিয়ে যোগাযোগ করো, তাই না? কিন্তু এগুলো তো পরে আসছে। ফেসবুক আসছে 2006 সালে বা এর পরে, মেসেঞ্জার আরো পরে, তাই না? তাই না? তো এর আগেও কিন্তু মানুষ যোগাযোগ করতো। যখন ইন্টারনেট শুরু হয় তখন থেকেই কিন্তু যোগাযোগ ছিল। তো যোগাযোগের প্রথম এরকম একটা ওয়ে ছিল ইমেইল। তোমরা ইমেল পাঠাইছো? এখনো কিন্তু যোগাযোগের অফিসিয়াল মাধ্যম কিন্তু ইমেইল। অফিসিয়াল মাধ্যম কিন্তু কি ইমেইল। অফিসিয়াল যত যোগাযোগ হয় ম্যাক্সিমামই কি এখন ইমেইল দিয়ে হয়। বুঝতে পারছো? তো ইমেইল নিয়ে একটু পড়ে নিবা। ঠিক আছে, ঠিক আছে। তারপর ইমেল কিভাবে কাজ করে একটা সিস্টেম এখানে দেওয়া আছে, খুব একটা ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট দেখে নিতে পারো, তুমি জাস্ট দেখে নিতে পারো। তুমি যখন একটা ইমেল সেন্ড করো, সেন্ডার যেই পিসি, এই পিসি থেকে একটা ইমেল সেন্ড করলে এটা রিসিভারের পিসিতে বা ক্লায়েন্টের পিসিতে কিভাবে আসে, ঠাস করে কিন্তু চলে যায় না, অনেকগুলা স্টেজ পার করে তারপর আসে। এগুলো আপাতত লাগবে না, হ্যাঁ, এগুলো আপাতত লাগবে না। তুমি জাস্ট রিডিং পড়ো। সব কি পড়তে হবে? হ্যাঁ, পুরা বইটা একবার রিডিং তুমি পড়বা, পুরা বইটা একবার রিডিং তুমি পড়বা। ঠিক আছে, আর ইম্পর্টেন্ট যেগুলো মুখস্থ রাখা লাগবে এগুলো আমার স্লাইডেই আছে, স্লাইডেই আছে। ঠিক আছে, সো স্লাইডের জিনিসপত্রগুলো একদম মাথায় গেঁথে নিতে হবে, বইটা একবার রিডিং পড়ে নিবা। হ্যাঁ, স্লাইডে আমি মেইন পয়েন্টগুলো দিয়ে রাখছি, ওই মেইন পয়েন্টগুলো অবশ্যই লাগবে। আর একবার রিডিং দিয়ে ফেলবা, তারপর যেটা হবে যেমনি কোয়েশ্চেন করুক না কেন মেইন পয়েন্টগুলো তোমার মাথায় থাকলে তুমি বানায় লিখে দিতে পারবা, বানায় লিখে দিতে পারবা। বুঝছো? ইমেইলের সুবিধা, ইমেইলের অসুবিধা দেওয়া আছে, পড়ে নিবা, পড়ে নিবা। তারপর হচ্ছে টেলিকনফারেন্সিং। আমাদের এই যোগাযোগের বিভিন্ন মাধ্যম নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। তো টেলিকনফারেন্সিং কি? তোমরা তোমরা তো সবাই ফোন পাইছো, ফোন কল এটা একটা টেলিকনফারেন্সিং। কিংবা টেলিফোন ছিল ফোনের আগে, ল্যান্ড ফোন বা টেলিফোন, তোমরা পাইছো কিনা আমি জানি না। সো টেলিকনফারেন্সিং হচ্ছে, দেখো সুন্দর করে লেখা আছে, ভিন্ন আচ্ছা আমি ওখানে সংজ্ঞাটা দেখাই দিই। টেলিকনফারেন্সিং হচ্ছে ওই যে অডিও কনফারেন্সিং। দেখো, টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার বা দলবদ্ধভাবে যোগাযোগ করা যায়। ভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থেকে কোনো সভা বা সেমিনার অনুষ্ঠানের প্রক্রিয়াকে বলা হয় টেলিকনফারেন্সিং। বুঝছো? তোমরা কয়েকটা বন্ধুরা মিলে একটা মিটিং করবা, তুমি ঢাকা, তোমার বন্ধু নোয়াখালী, বরিশাল, আর এটা হচ্ছে সিলেট আছে। তো তোমরা কি করলা? মেসেঞ্জারে একটা কল দিলা, মেসেঞ্জারের অডিও কল, গ্রুপ কল দেওয়াই তো যায়, দিয়ে আড্ডা দিতেছো, ওটাই একটা টেলিকনফারেন্সিং। বুঝতে পারছো? তারপর ভিডিও কনফারেন্সিং কি? ওই যে মেসেঞ্জারের যে গ্রুপ কলটা দিলা সেখানে ভিডিওটা যদি অন করে দাও
তাহলেই ওটা ভিডিও কনফারেন্সিং। টেলিকনফারেন্সিং এ শুধু অডিও থাকে, বুঝছো? টেলিকনফারেন্সিং কে শুধু অডিও থাকে, আর ভিডিও কনফারেন্সিং এ অডিও প্লাস ভিডিও। তোমরা বলতেছো ভাই এগুলা কি পড়াইতেছেন, এগুলো তো আমরা সবাই বুঝি। তোমরা সবাই বুঝো, কারণ তোমরা তো স্মার্ট কিড। তোমাদের যখন জন্ম হয়েছে তখন এগুলা খুবই নর্মাল, তাই না? এখন তো ফেসবুক গিয়ে তোমাদের 9-10 থেকে ফেসবুক চালাইতেছো, কিন্তু যখন তোমাদের জন্মের আগে 2005-6 সালে এই টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং এগুলা নিয়েই তো মাতামাতি ছিল। আরে একটা মিটিং করব, সামনাসামনি যাওয়া লাগতেছে না, একটা কলেই হয়ে যাইতেছে। কি কি একটা জিনিস, বুঝতে পারছো? ভিডিও কনফারেন্সিং এটাও কি একটা জিনিস, ঠিক আছে? ওয়েব কনফারেন্সিং, ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের মাধ্যমে তুমি কি ভিডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং সবকিছুই করতে পারো। এই যে ভিডিও কনফারেন্সিং আর অডিও কনফারেন্সিং এই দুইটাকেই একসাথে বলা হয় ওয়েব কনফারেন্সিং, বুঝতে পারছো? এই যে ভিডিও কনফারেন্সিং করে দেওয়া আছে, হ্যাঁ, ওয়েব কনফারেন্সিং। ওয়েব কনফারেন্সিং বলতে এই ভিডিও আর অডিও দুটাকেই বোঝায়। এন্ড ওয়েব কনফারেন্সিং বিভিন্ন সফটওয়্যার আছে, ওয়েব কনফারেন্সিং বিভিন্ন সফটওয়্যার। তোমরা আমাকে বলতে পারবা কিছু সফটওয়্যারের নাম? মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো তো পরে, এগুলো তো ইনফর্মাল, বাট ফর্মাল আছে গুগল মিট, তাই না? তারপর জুম, তোমরা জুমে ক্লাস করছিলা? তোমাদের হাই স্কুল শুরু হয়েছে এগুলা দিয়ে, ক্লাস দিয়ে, তাহলে তোমাদের কি এগুলো বোঝানোর দরকার আছে? বুঝতে পারছো? ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের বৈশিষ্ট্য, এখানে ভিডিও কনফারেন্সিং করা যাইতে পারতে হবে, অডিও কনফারেন্সিং করা যাইতে হবে, ভিডিও স্ট্রিমিং করা যাবে, এই যে স্ক্রিন শেয়ার করে স্ট্রিম করা যায় না, ওটা করা যাবে, স্লাইড শো উপস্থাপনা, এগুলো পারা লাগবে, এগুলো তোমরা সবাই দেখেই আসছো। ওই যে তোমাকে যদি বলে ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারের বৈশিষ্ট্য, তুমি জুমের বৈশিষ্ট্যগুলো লিখে দিবা, ঠিক আছে? এই সুন্দর করে লেখা আছে, ফাইল, স্ক্রিন, অ্যাপ্লিকেশন শেয়ার করে নেওয়া, অভ্যন্তরীণ বার্তা বা টেক্সট মেসেজ দেওয়া। জুমের মধ্যে টেক্সট দেওয়া যাইতো না, তোমরা অ্যাটেন্ডেন্স দিতা, আমরাও দিতাম ইউনিভার্সিটিতে। আমাদের যখন জুমের ক্লাস হইতো বলতো কে কে প্রেজেন্ট আছে, রোল নাম্বার লেখো। তোমাদের কি তাই করতো? গোপনীয়তা রক্ষা করা, মানে সবাই যাতে ওই জুমে অ্যাক্সেস না করতে পারে, তাই তো? তাই তো, বুঝছো? বুঝছো? ঠিক আছে। রেকর্ডিং এর সুবিধা, জুমে তোমরা রেকর্ড করতে পারতা না, রেকর্ড করে পরে ক্লাসটা দেওয়া থাকতো, ঠিক আছে? আচ্ছা, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে কিন্তু কর্মসংস্থানেও ব্যাপক চেঞ্জ আসছে, কর্মসংস্থানেও ব্যাপক চেঞ্জ আসছে। হ্যাঁ, কিরকম চেঞ্জ আসছে? ঘরে বসেই মানুষজন টাকা পয়সা কামাই করতেছে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে। তোমরা এটা তো শুনছো। ফ্রিল্যান্সিং বলতে কিছু না, ব্যাপারটা হচ্ছে এরকম, অনেকগুলা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ, যেমন আপওয়ার্ক এই টাইপের, তারপর freelancer.com। ওখানে কি হয়, ধরো বিদেশের কোনো একটা মানুষ, বাইরের দেশের মানুষ সবাই কিন্তু নিজের কাজে নিজে করে। সো বাইরের কোনো একটা মানুষ, সে একটা পোস্ট দিল, তার একটা ডিজাইন লাগবে। ফর এক্সাম্পল আমি তো তোমাদের জন্য ইউটিউবে ভিডিও আপলোড দিই, তো ইউটিউবের ভিডিও থাম্বনেল দিই না, তো আমি তো নিজে থাম্বনেল বানাইতে পারি না। তো আমি কি করলাম, একটা থাম্বনেলের রিকোয়ারমেন্ট দিলাম, একটা পোস্ট দিলাম, আমার একটা ইউটিউবের থাম্বনেল লাগবে, তোমরা কেউ ইন্টারেস্টেড থাকলে কমেন্ট করো। তো কেউ একজন ইন্টারেস্টেড লিখলো, তো আমি ওকে ওই কাজটা দিব, তো ও ওই কাজটা করে আমাকে দিয়ে দিবে, ও বাসায় বসে, ও ঘরে বসেই। এটা কিন্তু হয়। তো আমার যেই থাম্বনেল ডিজাইনার, ও হচ্ছে সিলেট থাকে, মৌলভীবাজার। সো আমি ওকে সিলেট পাঠাইছি, এই ডিজাইন, ও ঘরে বসে করে কি আমাকে থাম্বনেলটা দিয়ে দিচ্ছে, আর বিনিময়ে কি আমি ওকে ওইটার যেই টাকাটা সেটা দিচ্ছি, ঠিক আছে? এখন বাংলাদেশে তো মানে শ্রমের মূল্য অনেক কম, চিপ লেবার যেটা বলে, কিন্তু বাইরের দেশে, বিদেশে এটা কিন্তু অনেক বেশি। তুমি জানো বিদেশে চুল কাটাইতে গেলেও মিনিমাম $10-15, $20 লাগে। $20 মানে হচ্ছে কত, 2500 টাকা, জাস্ট একবার চুল কাটাইতে গেল। সো এই থাম্বনেল ডিজাইনটা আমি যখন বাংলাদেশে দিব, আমি হয়তো ওকে 500 টাকা দিব বা 400 টাকা দিব। এই একই ডিজাইন যখন আমেরিকার কেউ ওকে দিবে, সেটা হয়তো 2000 টাকা, 3000 টাকা। সো ঘরে বসেই তুমি কি করতেছো, কর্মসংস্থান করতে পারতেছো। এটাই কাইন্ড অফ আউটসোর্সিং। আউটসোর্সিং, এই যে থাম্বনেলটা ডিজাইন করবে, যে থাম্বনেলটা ডিজাইন করবে,
সে তো আমার কোনো এমপ্লয়ি না। সে কি আমার কোনো এমপ্লয়ি না? আমি তাকে কি করতেছি? বাইরে থেকে আউটসোর্স করতেছি, বাইরে থেকে খুঁজে নিচ্ছি। এটাই কি? আউটসোর্সিং। চাকরির সুযোগ, উদ্যোক্তা উন্নয়ন। বুঝতে পারছো? এখানে আবার উদ্যোক্তাও চলে আসে। কেমনে জানো? আমি তোমাকে বুঝাই। ধরো বাইরের দেশ থেকে এরকম ডিজাইনের কাজ দেয়, এটা কিন্তু হিউজ, অনেক কাজ দেয়। এখন কি করছে বাংলাদেশের একজন, কি করছে, সে একটা বিজনেস দিয়ে দিল, হ্যাঁ, এবিসি ডিজাইন নামে। তো ও কি করে জানো? ও হচ্ছে বাইরে থেকে এই সবগুলা কাজ নিয়ে আসে। তো বাইরে থেকে ধরো 5,000 ডিজাইনের কাজ পাইছে। এখন এই 5,000 ডিজাইনের জন্য ও তো রিমুনারেশনও পাবে, টাকা পয়সা পাবে না? ধরো প্রত্যেকটা ডিজাইনের জন্য ও $20 করে পাইলো। ও আনছে, ও আইনে এবার ও বাংলাদেশে একটা প্রতিষ্ঠান দিয়ে দিল। সে ধরো 10টা কম্পিউটার কিনছে, 10টা কম্পিউটার কিনে 10 জন লোককে সে কি করে দিছে? হায়ার করছে। হায়ার করে 10টা লোকের চাকরির সুযোগ করে দিচ্ছে। এখন এই 10টা লোক ওর জন্য এই ডিজাইনগুলো বানাই দিচ্ছে। এখন ওরা যেহেতু বাংলাদেশে বসে বানাইতেছে, ও প্রত্যেকটা ডিজাইনের জন্য $20 পাইলেও ও ওদেরকে কিন্তু $5-6 দিলেই কি হয়ে যাচ্ছে, তাই না? বুঝছো? ও ওদেরকে $5-6 দিচ্ছে, বাকিটা কি ও ওর প্রতিষ্ঠান চালানোর জন্য ওর প্রফিট হিসেবে থেকে যাচ্ছে। এটাই কি? উদ্যোক্তা উন্নয়ন। তুমি কি বুঝতে পারছো? তুমি কি বুঝতে পারছো? তারপর শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি ভূমিকা রাখতেছে, এইটা কি আমার বলা লাগবে? এইটা কি আমার বলা লাগবে? এখন তুমি ইউটিউবে গেলেই সব ধরনের ক্লাস দেখতে পারবা, পারবা না? এই যে বই, এটাও তো তুমি ডিজিটালি পাইতেছো, তাই না? পাঠ্য বিষয়বস্তু, পাঠদান যা আছে, এডুকেশন। তুমি যদি এখন প্রথাগত কোনো স্কুলে বা কলেজে না যাও, কোনো কলেজে তুমি গেলা না, ঠিক আছে, তুমি চাও অনলাইন থেকেই সবকিছু পড়াশোনা করবা, শুধু পড়াশোনা না, যে কোনো স্কিল, তুমি ডিজাইনিং শিখবা, তুমি ফুটবল শিখবা, তুমি জিম করা শিখবা, যে কোনো কিছু তুমি কি অনলাইন থেকেই শিখতে পারবা। তোমরা এই যে কোর্স করতেছো, এটা তো গেল অনলাইন থেকে শিখে। এখন অনলাইন থেকে তুমি চাইলে প্রথমত ফ্রিতেও শিখতে পারো, আবার বিভিন্ন কোর্স করেও করতে পারো। তোমরা যারা আইসিটি কোর্স করতেছো, তোমরা কি একটা কোর্স কিনে তারপর শিখতেছো, বা এরকমও কিন্তু পসিবল, তুমি আইসিটি ফ্রিতেও পড়তে পারবে অনলাইনে। আছে কিন্তু ইউটিউবে আমার নিজেরই ক্লাস আছে, ওখান থেকেও কিন্তু প্রচুর মানুষজন পড়তেছে। সো আইসিটি বা এডুকেশন, এই সেক্টরটায়, এডুকেশন সেক্টরটায় আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আসার পর ম্যাসিভ চেঞ্জ হয়েছে। ম্যাসিভ মানে ম্যাসিভ চেঞ্জ হয়েছে। বুঝতে পারছো? তো শিক্ষা গেল। বর্তমানে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে শিখন ও শেখানোর কার্যক্রম পরিচালনা করাকে বলা হয় ই লার্নিং। আর যখন কোভিড আসছিল, তখন পুরা সিস্টেমটাই কিন্তু ই লার্নিং এ চলে গেছিল, তাই না? ভাই ই লার্নিংই তো সহজ, তাহলে আমাদের কষ্ট করে কলেজে যাওয়ার কি দরকার? সেটার দরকার আছে, কারণ কলেজে গিয়ে তো মানুষ শুধু পড়াশোনা করে না, তোমার বন্ধুদের সাথে আড্ডা হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, পার্ট অফ এ লাইফ, ঠিক আছে? শুধু শেখাটা বা শুধু নলেজ গেইন করাটা অনলাইনে পসিবল, কিন্তু মানুষের সাথে যে মিথস্ক্রিয়াটা, মানুষের সাথে কথা বলা, মেশা, সেটা কি? তোমাদের মনে হতে পারে ভাই এটা তো মেজর কিছু না, তোমার কাছে মনে হচ্ছে না কারণ তুমি 10 বছর ধরে স্কুলে যাইতেছো। চিন্তা করো একটা বাচ্চা যে জীবনেও স্কুলে যায় নাই, কোনোদিন স্কুলে যায় নাই, কোনোদিন কোনো তার ফ্রেন্ডের সাথে কথা বলে নাই, খেলাধুলা করে নাই, টিফিন ক্লাস বাঙ্ক মারে নাই, কিছু করে নাই, ও সারা দিন ঘরে বসে অনলাইনে পড়ছে। ওকে যদি 10 বছর পর আমি সমাজের সাথে ছেড়ে দেই, ও কি খাপ খাওয়াইতে পারবে? ও খুবই উইয়ার্ড বিহেভ করবে না? আমাকে বলো। স্পেশালি বাচ্চাদেরকে, 2, 3, 4, 5, 6 এর বাচ্চারা, ওরা কিন্তু পড়ার জন্য কম, তো মানুষের সাথে মেশা, খেলাধুলা করা, সোশ্যাল স্কিল যেগুলা, হ্যাঁ, ওগুলা গেইনের জন্য যায়। এই জন্য স্কুল কলেজ ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? টেলিমেডিসিন, তুমি এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে বিভিন্ন ডাক্তারের কি হেল্প নিতে পারবা অনলাইনেই, তাই না? সো মেডিসিন সেক্টরেও বা মেডিকেল সেক্টরেও কি আমাদের আইসিটি অনেক বড় একটা
ভূমিকা রাখছে। শুধু তাই না, এটা তো তুমি অনলাইনে ডাক্তারের থেকে শুরু করে তুমি চাইলে অনলাইনেই বিশ্বের বিভিন্ন রিনাউন্ড যে হসপিটালগুলো আছে ওই হসপিটালগুলোয় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো, যেটা কিন্তু আগে পসিবল ছিল না। আগে গিয়ে আমরা হসপিটালের সামনে দাঁড়ায় থাকতাম, যেটা এখনো হয়, বাট তোমার যেহেতু অনলাইন নলেজটা আছে, তুমি ধরো ঢাকার একটা বড় ডাক্তারের কাছে দেখাই যেতেছো, তুমি কিন্তু অনলাইনে কি ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবা, পরে ওই টাইমটাই গিয়ে জাস্ট দেখায় আসলা। বুঝতে পারছো? অফিস, তো অফিসে তোমরা এখনো তো অফিসে যাও নাই, তো অফিসের ক্ষেত্রে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হিউজ একটা ভূমিকা রাখে। কিভাবে? অফিসের যারা কর্মচারী আছে তারা কখন ঢুকলো, তারা কতটুকু কাজ করলো, কি আউটপুট দিল, সব কিছুই কিন্তু ডিজিটালি মেজার করা যায়। বুঝতে পারছো? পড়ে নিবা সবাই, ঠিক আছে? জাস্ট বই থেকে একটু পড়ে নিবা, পুরোটা পড়ে নিবা, জাস্ট একবার রিডিং, আর কিচ্ছু না। হ্যাঁ, এরপর তোমরা ট্যাব বা ফোনে পিডিএফ পড়ো, ট্যাব, ফোন, তারপর কিন্ডেল আছে একটা, হ্যাঁ অ্যামাজনের কিন্ডেল আমার কাছে আছে, আমি তোমাদের একটু দেখাই, জাস্ট 1 মিনিট ওয়েট করো। এইটা হচ্ছে কি অ্যামাজন কিন্ডেল। তো এখানে তুমি কি করতে পারবা, যে কোনো বইয়ের পিডিএফ পড়তে পারবা। বুঝছো? এটাতে যে কোনো বইয়ের পিডিএফ পড়তে পারবা, যেটা আসলে এখন ফোনেও করা যায়, ট্যাবেও করা যায়। হ্যাঁ, ঠিক আছে। সব বই সিমিলার, যেই বই পড়ো না কেন অসুবিধা নেই। আচ্ছা, তারপর আমরা কি দেখলাম? স্বাস্থ্য সেবা ও চিকিৎসায় আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। পড়ে নিবা, হিউজ একটা চেঞ্জ আসছে, আমরা সামনে আরো দেখব যে স্বাস্থ্য ক্ষেত্রে কি কি চেঞ্জেস আসছে। গবেষণা, রিসার্চের ক্ষেত্রে তোমরা কেউ তো রিসার্চ করো নাই। রিসার্চ করা মানে কি জানো? ধরো তুমি কোনো একটা ফিল্ডে রিসার্চ করতে চাইতেছো, হ্যাঁ, তোমার কাজ হবে এই ফিল্ডে বা এইটা নিয়ে তোমার আগে কত মানুষ গবেষণা করছে সবগুলা খুঁজে বের করা, তারপর ওটার উপরে গবেষণা করা। তোমার আগে কোন কোন মানুষ গবেষণা করছে সেটা খুঁজে পাওয়ার জন্য কি ইন্টারনেট লাগবে না? তাই তো, বুঝতে পারছো? তো গবেষণা খাতেও কি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি হিউজ একটা চেঞ্জ আনছে। তারপর অফিসে পড়ে নিবা, জাস্ট পড়ে নিবা, বাংলা পড়া আর কিচ্ছু না, এখানে বাংলা পড়া আর কিচ্ছু না, ঠিক আছে? বাসস্থান, স্মার্ট হোম, যদিও বাংলাদেশের এখন বেশিরভাগ বাসা স্মার্ট হোম না, বাট বিদেশে বাইরের দেশে এখন এটা খুবই কমন যে স্মার্ট হোম। বুঝতে পারছো? স্মার্ট হোম হলো এমন একটা ব্যবস্থা যেখানে রিমোট কন্ট্রোল বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে যে কোনো স্থান থেকে তোমার বাসার সিকিউরিটি, তারপর লাইট অফ করা, দরজা লক করা, দরজা আনলক করা, সবকিছু কি নিয়ন্ত্রণ করা যায়। এটা একটা হোম অটোমেশন সিস্টেম। মানে তোমার বাসার যে কন্ট্রোলটা, বাসার রুমের প্রত্যেকটা ডিভাইসের কন্ট্রোল তোমার ফোনে থাকবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা জিনিসের ইন্টারনেট অফ থিংস আছে, সবাই ইন্টারনেটের সাথে কানেক্টেড। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? বলো তো, আমি কি তোমাদের বুঝাইতে পারলাম? ব্যবসা বাণিজ্য, ই কমার্সের নাম তোমরা শুনছো, তোমরা অনলাইনে অর্ডার করছো, এরকম কেউ আসো? আমার মনে হয় না এরকম কেউ বাকি আছো যে কোনোদিন অনলাইনে অর্ডার করো নাই। তুমি ঘরে বসেই একটা অর্ডার করতে পারতেছো, এন্ড তোমার ঘরেই কি এসে ডেলিভারি দিয়ে যাইতেছে, তাই না? তাহলে ব্যবসা বাণিজ্য ব্যাপারটা খুবই, ঘরের বাজার.com, এটার অ্যাড দেখো নাই তোমরা? বলো তো, তাই না? সেম ভাবে তুমি কিনতেছো, তুমি কি কনজিউমার, তুমি চাইলে কিন্তু বিজনেসও করতে পারো। কেমনে? ধরো তোমার আম্মু খুব ভালো রান্না করে, হ্যাঁ,
এখন তোমার হোমমেড যে ফুডগুলো আছে সেটার একটা বিজনেস দিবা। তো তুমি কি করতে পারো, তোমার একটা ফেসবুক পেজ খুলতে পারো, সেখানে তোমার আম্মুর রান্নার ছবিগুলো দিতে পারো, তারপর সেখান থেকে অর্ডার নিয়ে বাসায় ডেলিভারি করে পাঠাইতে পারো তোমার বাসার আশেপাশে। কিংবা ফুড পান্ডায়ও কিন্তু পসিবল, তাই না? তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই পুরো কাজটাই কিন্তু কার মাধ্যমে হচ্ছে? তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে হচ্ছে। তুমি অনলাইনে অর্ডার দিচ্ছ, ফেসবুকে পোস্ট দিচ্ছ, কমিউনিকেট করতেছো, পুরোটাই তো অনলাইনে। পড়ে নিবা, হ্যাঁ পড়ে নিবা। আচ্ছা, এখন নানা প্রকার ই কমার্স আছে। তো আমাদের ই কমার্সকে মূলত মূলত কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। 4 ভাগে ভাগ করা হয়। তোমরা দারাজের নাম শুনছো? দারাজে তো অনলাইন অর্ডার দেওয়া যায়। তারপর আরো অনেকগুলো আছে, ফুড পান্ডা থেকে শুরু করে দারাজ, তারপর ফুড পান্ডা, এরকম অনেকগুলো আছে। আচ্ছা, অ্যামাজন, অ্যামাজন তো বাইরে, বাংলাদেশে এখনো আসে নাই। আচ্ছা, এখন ব্যবসা মূলত 4 প্রকার হয়। প্রথমটা হচ্ছে ব্যবসা থেকে ভোক্তা বা ক্রেতা, বিজনেস টু কনজিউমার। বিজনেস টু কনজিউমার বা B2C, এটা মানে হচ্ছে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুমি কি একটা কনজিউমার, যেটা কনজিউম করবে সে কিনবে। ফর এক্সাম্পল, ফুড পান্ডা থেকে তুমি খাবার অর্ডার দিতেছ, তাহলে এই ব্যবসাটা কোন দিক থেকে কোন দিকে হইতেছে? একটা বিজনেস ফুড পান্ডা, তার থেকে কনজিউমার, কনজিউমার, ঠিক আছে? এরপর ব্যবসা থেকে ব্যবসা, বিজনেস টু বিজনেস। আচ্ছা, ফুড পান্ডার মধ্যে কিন্তু অনেকগুলা ইয়ে থাকে, রেস্টুরেন্ট থাকে, তাই না? অনেকগুলা রেস্টুরেন্ট থাকে না, তাই তো? পপুলার রেস্টুরেন্টের নাম বলো তো। তোর হাজি বিরিয়ানি, এটা ফুড পান্ডায় আছে। এটা কি একটা বিজনেস না? এটা তো একটা বিজনেস। তো ফুড পান্ডা আর হাজি বিরিয়ানির মধ্যে কি ব্যবসা হয় না? এক ধরনের ই কমার্স হয় না? হাজি বিরিয়ানি ওদেরকে খাবার দেয়, ফুড পান্ডা ওদেরকে টাকা দেয়। তাহলে এইখানের যে বিজনেসটা, এটাকে বলা হয় বিজনেস টু বিজনেস। এটাকে কি বলা হয়? বিজনেস টু বিজনেস বা B2B বা B2B, বুঝছো? আচ্ছা, তারপর ব্যক্তি থেকে ব্যবসা, কনজিউমার টু বিজনেস। এখন হইতে পারে তুমি ফুড পান্ডায় নিজেই একটা দোকান খুলে বা একটা শপ খুলে সেখান থেকে বেচবা, তখন তাইলে বিজনেসটা কার কার হইতেছে? তোমার থেকে ফুড পান্ডা। কনজিউমার টু বিজনেস, কনজিউমার টু বিজনেস, বুঝছো? বুঝছো বুঝছো? এরপর লাস্টে কি? কনজিউমার টু কনজিউমার, ভোক্তা থেকে ভোক্তা। এইটার একটা উদাহরণ হইতে পারে, ধরো তুমি কয়েকটা জিনিস পাইকারিতে নিয়ে আসলা, তুমিও একটা কনজিউমার, তুমি ওর থেকে 2-3টা খাইলা, আর বাকি 2-3টা কি আরেকটা কনজিউমারকে দিয়ে দিলা। কনজিউমার টু কনজিউমার। এই হচ্ছে টোটাল 4 ধরনের বিজনেস হতে পারে। B2C, B2B, C2B, C2C। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? চলো আমরা আমাদের পরবর্তী টপিক চলে আসবো, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আমরা এতক্ষণ পর্যন্ত কিসে ছিলাম বলতো? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গ্লোবাল ভিলেজ, এই দুইটার সুফল কুফল এবং কোন কোন ক্ষেত্রে এই দুইটা কি ইফেক্ট রাখছে সেটা আমরা দেখছি। এটাই কিন্তু এতক্ষণ থেকে শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, মেডিকেল সেক্টরে, যোগাযোগে, ব্যবসায় কি ভূমিকা রাখছে সেটা আমরা দেখলাম। তো এখন আমরা আমাদের পরবর্তী টপিকে যাব। তো আমাদের পরবর্তী টপিক হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটিটা কি? তোমরা ভার্চুয়াল রিয়েলিটি গেম খেলছো কেউ? বলো তো। বিভিন্ন ওই যে আমাদের এন্টারটেইনিং যে জোনগুলো আছে, টগি ফান ওয়ার্ল্ড, তারপর আরো কি কি আছে, ফ্যান্টাসি কিংডম থেকে শুরু করে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই VR কোন একটা গেম আছে। খেলছো তোমরা? তো এখানে কি করা হয় জানো? তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়, যেটা অ্যাকচুয়ালি রিয়েল না, বাট তোমার কাছে মনে হচ্ছে রিয়েল। তোমার কাছে মনে হচ্ছে রিয়েল। আমি একটা এক্সাম্পল দিই। তোমরা সবাই সাপ লুডু খেলছো? তোমরা সবাই রেসিং গেম খেলছো?
কেমনে খেলছো বলো তো? রেসিং গেম খেলছো কেমনে খেলছো? হয় জয়স্টিক দিয়ে খেলছো, নাহলে কিবোর্ড দিয়ে খেলছো, গাড়ি ঘুরাইছো, তাই না? তাই তো? ফ্রোজা, নিড ফর স্পিড, ভাইস সিটি, জিটিএ, ওগুলো তো ড্রাইভিং করছো। এখন কেমন হইতো যদি তুমি কিবোর্ড দিয়ে না, এটা ধরো তুমি তোমার মাথায় একটা হেডসেট আমি বসাই দিলাম, হ্যাঁ, এবং তোমার সামনে একটা স্টিয়ারিং দিয়ে দিলাম। তো এই দুইটার মাধ্যমে তোমার মনে হচ্ছে যে রেসিং গেমটার মধ্যে আসলে তুমি নিজে বসে চালাইতেছো। এই জিনিসটাই যেটার মাধ্যমে করা হয় সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। হ্যাঁ, দেখো কি লেখা, আমরা একটু সংজ্ঞাটা পড়ি। ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা, মানে ব্যাপারটা অ্যাকচুয়ালি রিয়েল না, কিন্তু তুমি কি অনুভব করতেছো এটা রিয়েল হলো কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্যে মগ্ন হয়ে বাস্তবের ন্যায় শ্রবণ, দর্শন, দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা ইত্যাদির অনুভব অর্জন। ঠিক আছে, ব্যাপারটা বুঝছো? তো ভার্চুয়াল রিয়েলিটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে একটা হেডসেট লাগে। আমার কাছে একটা হেডসেট আছে, মেটা কোয়েস্ট, আমি তোমাদেরকে দেখাই। এর মধ্যে অনেকগুলা গেম আছে, এটাতে একটা কন্ট্রোলারও থাকে, বুঝছো? আচ্ছা, তোমরা সবাই ক্রিকেটও তো খেলছো, ক্রিকেট, ফুটবল, ফিফা টিফা এগুলা খেলছো না? এটাতে একটা ক্রিকেট গেম আছে। আমি যখন এটা পড়বো, ঠিক আছে, এই যে এটা এভাবে পড়ে, হ্যাঁ, আর হাতে একটা কন্ট্রোলার থাকে, কন্ট্রোলারটা আমি ওই রুমে রেখে আসছি, ধরো এটাই সেই কন্ট্রোলার। তোমার কাছে মনে হবে এটা হচ্ছে ব্যাট, ওই দিক থেকে কেউ একজন বল করতেছে, তোমার হাতে এটা ব্যাটের ফিলিং দিবে, তুমি বল দেখতে পারতেছো, চারপাশে স্টেডিয়াম, যদিও আমি রুমে দাঁড়ায় আছি, কিন্তু তোমার কাছে মনে হবে এইটা ধরো ইডেন গার্ডেন স্টেডিয়াম, বল করতেছে, তুমি ওই বল দেখে কি মারবে ভাবে, ঠিক মতো লাগাইতে পারলে পুরো রিয়েলের মতো ছক্কা ছক্কা হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বুঝছো? আমরা কয়েকটা জিনিস দেখবো ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে কম্পিউটারের মাধ্যমে কি এমন একটা সিমুলেশন, এমন একটা পরিবেশ তৈরি করা যায় হয় যেটা অ্যাকচুয়ালি বাস্তব না, কিন্তু তোমার মনে হচ্ছে বাস্তব, হ্যাঁ। এন্ড ইন ফিউচারে, আজ থেকে 5 বছর বা 6 বছর পর এগুলা দেখবা খুবই নর্মাল হয়ে গেছে। এখন তো সবার হাতে হাতে স্মার্টফোন, 10 বছর আগে এটা চিন্তাও করা যাইতো না, সবার হাতে হাতে স্মার্টফোন থাকবে। ইন ফিউচারে এটা তো বিশাল বড় গ্লাস, এরকম হয়ে যাবে, তোমার এই গ্লাসটা না, এটাই ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটর। তুমি এটার থ্রুতেই সবকিছু দেখতে পারবা। হ্যাঁ, মেটা কিন্তু অলরেডি, মানে ফেসবুকের যে প্যারেন্ট কোম্পানি মেটা, ওরা কিন্তু অলরেডি এরকম একটা করছে, গ্লাস লঞ্চ করছে। তো আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ, তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, সবাই মনোযোগ দিবা। একসাথে খেতে বসলেই না একটা পরিবার সত্যিকারের পরিবার হয়ে ওঠে, আর খাওয়ার আনন্দ বহুগুণ বেড়ে যায় যদি I am amazed by this experience. This is going to be a flight in a fully functional Airbus A320 in my living room, fully in VR with only ভার্চুয়াল রিয়েলিটি ফ্লাইট সিমুলেটর, বুঝতে পারছো? ও ভার্চুয়াল রিয়েলিটিতে এই যে ও দেখতেছে হচ্ছে এটা, ওর ভিউ হচ্ছে এটা, ও ওটার মাধ্যমে ফ্লাইট সিমুলেট করতেছে, বিমান চালানো। তুমি চাইলেই তো বিমান চালাতে পারবে না, কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি ফ্লাইট সিমুলেটর ইউজ করতে পারবা, যেটাতে বিমান কেমনে চালায়, বিমান চালানোর কমপ্লিট একটা ফিলিং তুমি নিতে পারবা। এই যে দেখো, and I just wanted to share এটা ওর ভিউ। also turn on all fuel pumps by pressing এই যে এটা ওর হাত, buttons. দেখতে পারছো? And pressing buttons in VR always feels amazing, especially in this game. A quick fire test again. এই দেখছো, এটা ও। Why not? ব্যাপারগুলো অনেক ইন্টারেস্টিং, বুঝছো? আমি তোমাদের যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করতেছি। And I just scan it from top left to bottom right. Cockpit door actually going to start. And তোমার অ্যাকচুয়ালি মনে হবে তুমি বিমান চালাইতেছো, ঠিক আছে? এটা তোমার ভিউ, এই যে ওর ভিউ, ও কিন্তু বাইরের কিছু দেখতেছে না। Absolutely great. এই দেখো, বাইরে ঘুরে তাকাইছে বিমানের বাইরে। People here, and this way fall down for some reason. But here we go.
You can see my hand a little bit turning here to rotate the plate and get a positive climb rate. তো এটা গেল, তো এটা তো সিমুলেটর, তাই না? সিমিলার ভাবে তোমরা 360 ডিগ্রি ভিডিও দেখছো, মানে এমন ক্যামেরা আছে যেটা দিয়ে, ধরো আমি এই যে ক্লাসটা নিতেছি এটা 2D না, এটা 2D তো জাস্ট একটা স্ক্রিনে দেখতে পারতেছো, বাট 360 এমন ক্যামেরা আছে যেটা 2D না, সবকিছু ক্যাপচার করতে পারবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম হবে, একটা 3D ভিডিও হইলো, তুমি যখন এই হেডসেটটা মাথায় দিবা, তোমার মনে হবে কি জানো, তুমি আমার রুমে চলে আসছো, তুমি আমার রুমে এসে আমার ক্লাস করতেছো। হ্যাঁ, তুমি চাইলে এই সামনে পিছিয়ে দিকে যাইতে পারবা। স্যার এরকম একটা ভিডিও তোমাদের দেখাই, ফ্রি ফলিং। তোমরা অনেকে স্বপ্ন দেখো না, স্বপ্নের মধ্যে মনে হয় অনেক বড় একটা বিল্ডিং থেকে জাস্ট পড়ে যাইতেছো, তারপর লাফায় ঘুম থেকে ওঠা। হ্যাঁ, ফ্রি ফলের ভিডিওটা আমি তোমাকে দেখাই। এই যে এটা হচ্ছে একটা 360 ডিগ্রি ভিডিও ফ্রি ফলের। এই যে দেখো, এখন একটু সাবধান দাঁড়াও, আমি তোমাদেরকে বলি, এখানে এটা 2D লাগতেছে, এখানে একটা 2D লাগতেছে, কিন্তু এই সেম ভিডিওটা আমি যদি এখানে দেখি তখন এটা 360 হয়ে যাবে। অর্থাৎ আমি সামনের দিকে তাকাইলেও দেখবো, ডানে তাকাইলেও দেখবো, উপরে তাকাইলেও দেখবো, বামে তাকাইলেও দেখবো। আমার মনে হবে আমি ওই সিচুয়েশনটার মধ্যে ডুবে গেছি। দেখো এখানে ডানে বামে তাকালে কি হবে, সেটাই যে আমি স্ক্রিন ধরে টেনে টেনে দেখতে পারতেছি। যখন আমার ভিআর গগলটা থাকবে তখন আমার আর এভাবে, এটা তো 2D তে টেনে টেনে দেখা লাগতেছে, এই যে ডানে কি, বামে কি, উপরে কি। হ্যাঁ, কিন্তু যখন ভিআর গগলটা থাকবে তখন আমার ডানে বামে ইয়া করা লাগবে না, আমি জাস্ট উপরে তাকালেই দেখতে পারবো উপরে কি, নিচে তাকালেই দেখতে পারবো নিচে কি। হচ্ছে ফ্রি ফল এক্সপেরিয়েন্স করতেছে একটা উঁচা বিল্ডিং থেকে। সো এটার মাধ্যমে তুমি সেটা এক্সপেরিয়েন্স করতে পারবা, বুঝতে পারছো, উইদাউট তোমার জানের ক্ষতি হওয়া ছাড়া। তুমি যদি রিয়েল লাইফে এক্সপেরিয়েন্স করতে যাও 100 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে, তো শেষ। বাট এখানে এটা পারবা, বুঝছো? তোমরা কি বুঝছো? ঠিক আছে, তাহলে এরকম ভিআর রিলেটেড অনেক কিছু আছে। হ্যাঁ, আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যখন ইন ফিউচারে কোনো অ্যামিউজমেন্ট পার্কে যাবা, ওই যে ফ্যান্টাসি কিংডম বা জুরাসিক পার্ক তো না, ফয়েজ লেক থেকে শুরু করে টগি ফান ওয়ার্ল্ড থেকে শুরু করে যেগুলো আছে, ওগুলাতে এরকম অনেক ভিআর গেমস আছে। কোনো একটা খেলে দেখো, মনে হবে অ্যাকচুয়ালি খেলতেছো। হ্যাঁ, অনেকে হার্ট অ্যাটাক করবে। আচ্ছা, এখন এই যে ভার্চুয়াল রিয়েলিটি, এই ভার্চুয়াল রিয়েলিটির যে সিস্টেমটা, এই ভার্চুয়াল রিয়েলিটির সিস্টেমটা, এটা তৈরি করার উপাদান কি কি ইম্পর্টেন্ট মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। প্রথম যেটা হচ্ছে ইফেক্টর। কি ইফেক্টর? ইফেক্টর কি? একটা বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে। যেমন মাথায় বসানো ডিসপ্লে, হেড মাউন্টেড ডিসপ্লে, HMD এটার ফুল ফর্ম আসে, গ্লোভ, পোশাক ইত্যাদি পরিধান করার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিতে বাস্তবকে উপলব্ধি করা যায়। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা ইফেক্টর। এটা তুমি যদি মাথায় দাও তাহলে কি হবে জানো, এটা দিয়ে তোমার ভিশন, ভার্চুয়াল রিয়েলিটির যে শ্রবণ অনুভূতি এবং দৃষ্টি অনুভূতি, এই দুইটা তুমি ফিল করতে পারবা। বুঝছো? মানুষের ইন্দ্রিয় কয়টা? 5টা না কয়টা থাকে? ওই 5টা সেন্সর বা 5টা সংবেদী অঙ্গ কন্ট্রোল করতে পারলেই কিন্তু ডান। ওই 5টা সংবেদী অঙ্গে আমি যদি তোমাকে ফিল করাইতে পারি তুমি অন্য একটা পরিবেশে আসো, তাহলেই তো হয়ে গেল, তাই না? তো এটার মাধ্যমে কন্ট্রোল করা হয় ভিশন এবং এয়ার এবং তোমার ব্রেইনের কিছুটা অংশ। তারপর স্পর্শ আছে, তাই তো? সো ওগুলাকে কন্ট্রোল করানোর জন্য তোমার হাতে মনে হইতেছে তুমি যে জাম্প করতেছো বা পড়তেছো, এগুলো ফিল করার জন্য তোমার হাতেও একটা এফেক্ট লাগবে না, কিংবা তোমার বডিতেও এরকম লাগতে হবে যে যেহেতু জাম্প করতেছো ওই বাতাসটা লাগতেছে। সো ওইগুলার অনুভূতি দেওয়া হয় গ্লোভ আর পোশাকের মাধ্যমে, স্যুটের মাধ্যমে। আমি কি বুঝাইতে পারলাম? তাহলে এই ইফেক্টর হচ্ছে এই হার্ডওয়্যার ডিভাইসগুলা, হ্যাঁ, যেগুলার মাধ্যমে ওই ভার্চুয়াল রিয়েলিটির যে পরিবেশটা, কাল্পনিক পরিবেশটা, সেটার সাথে তোমার সংযোগ সাধন করা হয়, সংযোগ সাধন করা হয়। ঠিক আছে? এরপর
রিয়েলিটি সিমুলেটর। রিয়েলিটি সিমুলেটর হলো এক ধরনের হার্ডওয়্যার বা যা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে, যেমন বিভিন্ন ধরনের সেন্সর, অডিও ভিডিও ডিভাইসিং প্রসেসিং ইউনিট, চাপ ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের ট্রান্সডিউসার। বুঝতে পারছো? ওই ডিভাইসগুলোরই বিভিন্ন সেন্সর বা সিমুলেটর কি করে ওই যে ভার্চুয়াল রিয়েলিটির যে এনভায়রনমেন্টটা সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করে। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হলো এক ধরনের সফটওয়্যার বা সিমুলেশন। সো অ্যাপ্লিকেশন হচ্ছে এই যে ধরো তুমি ফ্লাইট সিমুলেশন যেটা করবা, ফ্লাইট সিমুলেটরটা যে ইউজ করতেছো, এটা একটা অ্যাপ্লিকেশন। তারপর এটা দিয়ে আমি গেম খেলবো, ক্রিকেট খেলবো, এটার মধ্যে কিন্তু এই ক্রিকেট খেলার একটা অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে? আচ্ছা, তারপর জিওমেট্রি। আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখতেছি এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে? আরেকটা জিনিস আছে, ওটা হচ্ছে এআর। এটা নিয়ে কথা বলবো। তো ভার্চুয়াল রিয়েলিটিতে তুমি যখন হেডসেটটা মাথায় দিবা, তোমার এই যে রুমটা, এই রুমের মধ্যেই সবকিছু সিমুলেট হবে না, ক্রিয়েট হবে না। এই রুমের মধ্যেই একটা বিমান উড়বে, এই রুমের মধ্যেই একটা ক্রিকেট ফিল্ড হয়ে যাবে। সো এখানে 3D জিওমেট্রির একটা পার্ট চলে আসে, যে কতটুকু অংশ জুড়ে তোমার এটা তৈরি হবে, তাই না? এন্ড তুমি চাইলে একটা বাউন্ডারিও সেট করতে পারবা, যে এই অংশটুকুর মধ্যে আমি 3D অংশটা ক্রিয়েট করতে চাইতেছি, এর বাইরে গেলে আমি এটা থেকে বের হয়ে যাব। নাহলে কি হবে, তুমি এটা দিয়ে সোজাসুজি হাঁটা শুরু করছো, তো এরকম তো হইতে পারে ওয়ালের সাথে গিয়ে বাড়ি খেয়েছো, তাই না? সো এখানে 3D যে জিওমেট্রিটা সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। এরপর তুমি যখন এই ভিআর গগলটা পরবা, তোমার সামনে একটা মানুষও তো থাকতে পারে যে ক্রিকেট বল করতেছে। সো এই মানুষের যে 3D জিওমেট্রিক শেপ, সেটাও কি রিয়েল লাইফের মানুষের মতোই তো হওয়া লাগবে। হ্যাঁ, জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। মূলত কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড সফটওয়্যারের মাধ্যমে জিওমেট্রি তৈরি করা হয়। বুঝছো? সুন্দর করে লেখা আছে। তাহলে একটা ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম সেটা তৈরি করার জন্য এই চারটা জিনিস লাগে। আমি কি বুঝাইতে পারলাম? সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার এই ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার বা প্রয়োগ, অনেক অ্যাপ্লিকেশন আছে। প্রথমত গেম শিল্প ও সিনেমা। তোমরা তো সবাই গেম খেলছো, রেসিং গেম খেলছো, শুটিং গেম খেলছো। এখন তোমার কেমন লাগতো যদি এরকম ফিলটা আসতো যে তুমি যখন শুটিং গেম খেলতেছো, অ্যাকচুয়াল শুটিং গেম, অ্যাকচুয়াল ব্যাটল ফিল্ডের মধ্যে আসো, বা রেসিং যখন করতেছো, অ্যাকচুয়ালি একটা গাড়ি চালাইতেছো, গাড়ি যখন একটার সাথে লাগাই দিবা তুমি একটা ধাক্কা ফিল করবা, বা তোমাকে যখন কেউ গুলি করবে মনে হবে হালকা একটা মরবা না, একটা ধাক্কা দিছে কেউ, গুলি এসে লাগছে আর তুমি ডেড। এই ফিলটা দেওয়ানো যায় হচ্ছে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। বুঝছো? সিনেমা। আচ্ছা, তোমরা সবাই তো সিনেমা দেখছো বা ইউটিউব দেখছো। এখন ওখানে কি ব্যাপারটা কিরকম, একটা স্ক্রিনের মধ্যে 2D তে ব্যাপারটা হইতেছে, ঠিক আছে? আয়রন ম্যান আর হচ্ছে থানোসের মধ্যে ফাইট হইতেছে স্ক্রিনের মধ্যে। কেমন লাগতো যদি এইরকম একটা জিনিস হইতো, আয়রন ম্যান আর থানোস ফাইট করতেছে এন্ড ওই সিনটার মধ্যে তুমি উপস্থিত, ওই সিনটা যারা শুট করছে, ডিরেক্টররা যারা ছিল, ওই জায়গায় তুমি উপস্থিত, তুমি দেখতেছো ওরা দুজন ফাইট করতেছে, তুমি কাছে গিয়ে থানোসের সামনে তাকাইতে পারতেছো। এইটা পসিবল কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এন্ড আজ থেকে 5-10 বছর পর এটা হবে। তখন সিনেমাগুলো আর 2D থাকবে না, সব সিনেমা কেমন হয়ে যাবে, 3D সিনেমা। বুঝছো? হ্যাঁ, আলাদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, তুমিও ওই রাস্তা দিয়ে এমনি হাঁটতে পারবে, আলাদিনের পাশে তুমি দেখতে পারবা, এক্সপেরিয়েন্স করতে পারবা পুরো ব্যাপারটা এক্সপেরিয়েন্স করতে পারবে। এরপর ভ্লগ, তোমরা ভ্লগ দেখো না? ওই যে নাদির অন দা গো থেকে শুরু করে অনেকে বিভিন্ন ভ্লগ টক বানায় না? ওরা কি দেখে? ওরা স্কাই ডাইভিং করতেছে, মাছের সাথে সাঁতার কাটতেছে, পাহাড়ের উপর দিয়ে হাঁটতেছে। হ্যাঁ, ইন ফিউচারে ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটরের মাধ্যমে তুমি যখন এটা পরে দেখবা, তখন তুমি দেখবা নাদিরের সাথে সাথে তুমিও হাঁটতেছো। বুঝছো? আচ্ছা,
তো শিক্ষা ও প্রশিক্ষণে তুমি কি ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করতে পারো। তুমি কোনো কিছু একটা শিখতে চাইতেছো, গাড়ি কেমনে চালায় সেটা শিখতে চাইতেছো, তো অ্যাকচুয়ালি গাড়ি চালানো শেখার থেকে আগে একটু ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটর দিয়ে তুমি গাড়ি চালানো এটা শিখলা, মোটামুটি এক্সপিরিয়েন্সড হওয়ার পর তারপর কি গাড়ি চালাতে গেলা, তাই তো। শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে এই ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটর অনেক অনেক এফেক্ট রাখে, বুঝতে পারছো। এটার মাধ্যমে তুমি পুরোপুরি গাড়ি চালানোর যেই সিমুলেশনটা সেটা করতে পারবা। সো অ্যাকচুয়াল গাড়ি চালানো তুমি যদি গাড়ি দিয়ে শিখতে যাও তাহলে অ্যাক্সিডেন্ট করার একটা চান্স থাকে, তুমি কোনো একটা গাড়িতে লাগাই দিছো। এই জন্যই দেখবা ড্রাইভিং যখন শিখে মানুষজন খুব ভাঙ্গাচোরা একটা গাড়ি দিয়ে ড্রাইভিং শেখানো হয়, কারণ ও তো লাগাই দিতে পারে। কিন্তু তুমি যদি আগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটু প্রশিক্ষণ নিয়ে নাও, তারপর তুমি যে কোনো গাড়ি দিয়ে, রোলস রয়েস দিয়ে কি গাড়ি চালাতে পারবা, যদি তোমার থাকে আর কি, বুঝছো। আচ্ছা, এরপর চিকিৎসা ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো যারা ডাক্তার হবে ওদের তো সার্জারি শিখতে হবে। সার্জারি শিখা মানে কি জানো, ওরা কিন্তু রোগীর উপর সার্জারি করবে। এটা কিন্তু হয় 3rd ইয়ারে বা 4th ইয়ারে গিয়ে কোনো একটা রোগী, ওর উপর কি প্র্যাকটিক্যাল করা হয়, সার্জারি করা হয়। ও যদি কোনো একটা ভুল করে ওই ডাক্তারটা, তাহলে কিন্তু ওই রোগীর জীবনটা বিপন্ন হয়ে যেতে পারে, বুঝছো। ঠিক আছে, এই জন্যই মানে এমন সব অপারেশন দিয়েই শুরু করা হয় যেগুলো আসলে লাইফ থ্রেটেনিং না। তো সরাসরি ওই প্র্যাকটিক্যাল শুরু করার আগে যদি এমন করা যাইতো, তোমাকে কি এই ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটরের মাধ্যমে একটা কৃত্রিম পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে তোমার সামনে একজন রোগী আছে, তুমি কি এটা পরে দেখতে পারলা তোমার সামনে একজন রোগী, ঠিক আছে, আর তোমার হাতে ছুরি টুরি এগুলো আছে, সিজার্স আছে, তুমি কি এখানে অপারেশনটা করলা। সো এটার মাধ্যমে কয়েকটা অপারেশন এক্সপেরিয়েন্স করার মাধ্যমে তুমি যখন মোটামুটি এক্সপেরিয়েন্স হবা, তুমি তখন রিয়েল লাইফে গিয়ে ওটা অ্যাপ্লাই করলা, বুঝছো। অ্যান্ড উন্নত বিশ্বে, হ্যাঁ, ফার্স্ট ওয়ার্ল্ড যেই কান্ট্রিগুলো আছে সেগুলাতে কিন্তু এটা ইউজ করা হয়, বুঝছো। আচ্ছা, সামরিক বাহিনীর যে প্রশিক্ষণগুলো সেগুলো কিন্তু ডেডলি হয়। গুলি চালানো, গ্রেনেড ছোড়া, ধরো তুমি একটা গ্রেনেড ছুড়বা, গ্রেনেড ছুড়তে গিয়ে তুমি যদি কোনো একটা ভুল করো তাহলে কিন্তু ওখানে জীবনের ঝুঁকি থাকে, তাই না। তো প্রথমবার গ্রেনেড নিক্ষেপণের আগে বা মিসাইল লঞ্চিং এর আগে বা কোনো একটা সামরিক জিনিস চালানোর আগে ওটার যদি একটা সিমুলেটর বানানো যায় এবং সেটা যদি অনলাইনে এক্সপেরিয়েন্স করা যায়, অনলাইনে বলতে এই যে ভিআর দিয়ে এক্সপেরিয়েন্স করা যায়, তাহলে কিন্তু মোটামুটি একটা প্রশিক্ষণ হয়ে যায়। এরপর তুমি রিয়েল লাইফে গিয়ে গ্রেনেড ছোড়ো বা যেটাই ছোড়ো, তাই না। এরপর ধরো নিউক্লিয়ার বোমা তুমি ফাটাবা, একটা কথার কথা, আর নিউক্লিয়ার বোমা তো তুমি ফাটাই জীবনে টেস্ট করতে পারবা না, কারণ নিউক্লিয়ার বোমা ফাটানো মানে তো বুঝছোই। সো ওইটার একটা সিমুলেশন তুমি কি এখানে বানাইলা, এখানে টেস্টটা করলা, বুঝতে পারছো। তারপর যুদ্ধের, আমি তো বললামই এখানে কি ওই শুটিং গেমগুলো খেলা যায়। তো অ্যাকচুয়াল যুদ্ধ, ধরো আমেরিকার সাথে যুদ্ধ হইতেছে বাংলাদেশের, হ্যাঁ, ওটার একটা সিমুলেশন তুমি এখানে বানাইতে পারবা না। তারপর ওটা দিয়ে কি করতে পারবা, ইনিশিয়াল যেই সামরিক বাহিনীর প্রশিক্ষণটা সেটা হইলো। এরপর অ্যাকচুয়াল প্রশিক্ষণে গেলা, যারা ধরো প্রথমবার যুদ্ধে যাইতেছে ওদের জন্য, ঠিক আছে। তো সামরিক বাহিনীর ক্ষেত্রে এই ভিআর কিন্তু অনেক হেল্প করে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, শিল্প কারখানায়, এগুলার ক্ষেত্রেও কি আমাদের ভার্চুয়াল রিয়েলিটি হেল্প করে। জাস্ট পড়ে নিবা কোথায়, ঠিক আছে। এটাও সুন্দর করে লেখা আছে, জাস্ট রিডিং দিয়ে নিবা। খুবই ইম্পর্টেন্ট ড্রাইভিং নির্দেশনা বা ফ্লাইট সিমুলেটর। আমরা তো মাত্রই দেখলাম ফ্লাইট সিমুলেটরের একটা ভিডিও, তাই না। তাই তো গাড়ি চালানো, মানুষে গাড়ি চালায়, ওই কোনো সিমুলেশন নাই, সরাসরি গিয়ে একটা গাড়ি চালায়। কারণ গাড়ি একজন থাকে, প্রশিক্ষণ যে দেয় সে থাকে, আর কি গাড়ি আস্তে আস্তে চালায়, একটু লাগাই দিলেও প্যারা নাই, জীবনের ঝুঁকি খুবই কম। কিন্তু চিন্তা করো একজন লোক বিমান চালাবে, ও যদি উইদাউট এক্সপেরিয়েন্স ওই বিমানটা চালাইতে যায়, কিছু যদি হয়, শেষ, বিমানও শেষ, ওও শেষ, তাই না। সো ডেফিনেটলি বিমান চালানোর আগে বা যেই জিনিসগুলো চালানো অনেক টাফ, সেগুলা চালানোর আগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা পরিবেশে মানে কৃত্রিম পরিবেশে ওর মনে হবে ও অ্যাকচুয়াল বিমান চালাইতেছে, ওখানে কি ওর প্রশিক্ষণ দিয়ে নেওয়া হয়, যাতে ওটার মধ্যে উল্টাপাল্টা কিছু হইলে রিয়েল লাইফে যাতে উল্টাপাল্টা কিছু না হয়।
বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? ট্রাফিক ব্যবস্থাপনায়, হ্যাঁ, ট্রাফিক ব্যবস্থাপনায় ধরো গাড়িগুলার সিমুলেশন তৈরি করে দেখা হলো কিভাবে গাড়িগুলা চললে বা কিভাবে ট্রাফিক ব্যবস্থাপনাটা চালাইলে জ্যাম খুব কম লাগবে, ট্রাফিকটা খুব স্মুথলি চলবে। সো ট্রাফিক ব্যবস্থাপনারও কি আমাদের ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার আছে। সো এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, এরপর তুমি ভিতরে ভিতরে বানায় রাখো, কোনো অসুবিধা নেই। মহাকাশ অভিযানে, মহাকাশ অভিযানে, আচ্ছা তুমি একটা মানুষকে ধরো আমাকে মহাকাশে পাঠাবা, স্পেস এক্সপ্লোরেশনে, ঠিক আছে? এখন আমি তো আগে জীবনেও মহাকাশে যাই নাই, তো আমাকে যদি ঠাস করে মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়, ওখানকার জিনিসপত্র তো আমি বুঝতে পারবো না, কারণ ওখানে কোনো গ্র্যাভিটি নাই, তাই না? গ্র্যাভিটি না থাকলে কিন্তু তুমি জানো তুমি প্রস্রাব পায়খানাও করতে পারবে না, বুঝতে পারছো? এরপর খাবার যে গিলতেছে ওখানেও কিন্তু গ্র্যাভিটির একটা ইফেক্ট আছে। তুমি একটু চিন্তা করো তো, তোমাকে আমি উল্টা করে দিয়ে দিলাম, এমনি ঝুলাইলাম গাছের মধ্যে, তোমার খাইতে দিলাম, তুমি কি খাইতে পারবা? খুবই খারাপ সিচুয়েশন হবে না? তো আমাকে হুট করে ওই পরিবেশে নিলে আমি তো খাপ খাওয়াইতে পারবো না। সো আমাকে মহাকাশে পাঠানোর আগে একটা ভিআর বা ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশে কি করা হয়, এই মহাকাশে গেলে যেই সিচুয়েশনটা হবে সেই সিচুয়েশনটা সিমুলেট করা হয়। হ্যাঁ, তো আমি সেই সিমুলেটেড পরিবেশে ওই মহাকাশের যে এক্সপেরিয়েন্সটা সেটা একদিন নেই, 2 সপ্তাহ নেই, 3 সপ্তাহ, এভাবে 3-4 মাস প্রশিক্ষণ নেওয়ার পরে আমাকে কি মহাকাশে পাঠানো হবে। আমি যাতে অভিযোজিত হইতে পারি, খাপ খাওয়াইতে পারি। ঠিক আছে? তাহলে এই পয়েন্টগুলা মনে রাখতে হবে, এই পয়েন্টগুলা মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি। আরেকটা জিনিস আছে এআর বা অগমেন্টেড রিয়েলিটি। অগমেন্টেড রিয়েলিটিটা কি? অগমেন্টেড রিয়েলিটিটা হচ্ছে আমরা যেই পরিবেশে আসি, আমি যেই রুমটায় আছি, এই রুমের মধ্যেই ধরো আমি তোমার সাথে কমিউনিকেট করব। এখন ভিডিও কলে করি না, ফোনের স্ক্রিনে না, এআর এর মাধ্যমে কি করা যাবে জানো? আমরা যদি এআর গ্লাসটা পরি, এটাও একটা এআর গ্লাস, তারপর কল দেই, তাহলে আমার কাছে মনে হবে আমার রুমে তুমি আমার সামনে এসে দাঁড়ায় আমার সাথে কথা বলতেছো। মুভিতে তোমরা দেখছো না এরকম? মানে এই রুমের মধ্যেই, এই রুমের মধ্যেই তুমি এখানে চলে আসছো, আমি তোমার সাথে কথা বলতেছি, হাই হ্যালো করতেছি। অর্থাৎ আমাদের রিয়েল লাইফের যেটা সেটা থাকতেছে, এইটার সাথে আমি অগমেন্ট করতেছি কি ভার্চুয়াল রিয়েলিটির একটা পোরশন। এটাই হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি। আমি কি বুঝাইতে পারলাম? আবার বলি, ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপারটা কি? তুমি একটা শুটিং গেম খেলতেছো, শুটিং গেমটাই কি হয়েছে, ধরো অ্যামাজন জঙ্গলে একটা যুদ্ধ হইতেছে, ওই যুদ্ধের পরিবেশটা সিমুলেট করা হয়েছে। এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ অন্য একটা পরিবেশে তোমাকে নিয়ে গেছে। অগমেন্টেড রিয়েলিটি কি? তুমি একটা যুদ্ধ গেম খেলতেছো, তোমার এই রুমটাতেই যুদ্ধ হইতেছে, ঠিক আছে? আরো কয়েকজন ওই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমার রুমের মধ্যেই চলে আসছে, তুমি ওদেরকে গুলি গুলি করে মারতেছো। অগমেন্টেড রিয়েলিটি, ঠিক আছে? বুঝছো? বুঝছো? আচ্ছা, তাহলে এখন এই ভার্চুয়াল রিয়েলিটি, এই ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব আছে, মনুষ্যত্বহীনতা। তুমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে একটা কল্পনার জগতে যদি সব সময় থাকো, তোমার রিয়েল লাইফের যে মনুষ্যত্ব সেটাই তো নাই হয়ে যাবে, তাই না? বুঝতে পারছো? ফর এক্সাম্পল, তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমার বন্ধুর সাথে তোমার রুমে এসে যোগাযোগ করতে পারো, তুমি তো সামনাসামনি গিয়ে কথা বলবা না। সুন্দর করে লেখা আছে। বর্তমান সমাজের মনুষ্যত্বহীনতা বা ডিহিউম্যানাইজেশন ইস্যুটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটা নেতিবাচক। হ্যাঁ, পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মনুষ্যত্বকে ধরে রাখতে হবে, একই সাথে খেয়াল রাখতে হবে যেন আমরা প্রযুক্তি দ্বারা পরিচালিত না হই। ভার্চুয়াল রিয়েলিটি চলে আসলে এরকম একটা টেন্ডেন্সি হবে যে তুমি সারা দিনই ভার্চুয়াল রিয়েলিটির মধ্যেই পড়ে আসো, অ্যাকচুয়াল রিয়েলিটি তার কোনো খবর নাই। বুঝতে পারছো? কল্পনার রাজ্যে বিচরণ। ডেফিনেটলি তুমি যখন ভার্চুয়াল রিয়েলিটি করতেছো, কোন একটা গেম খেলতেছো, তুমি কিন্তু কল্পনার রাজ্যে বিচরণ করতেছো, ঠিক আছে? স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ডেফিনেটলি। তোমার সবগুলা ইন্দ্রিয়, চোখ, নাক, কান, স্পর্শ, সবগুলা ভার্চুয়াল রিয়েলিটি কন্ট্রোল করতেছে। তাহলে এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না? তুমি রুমের মধ্যে বসে করতেছো, চোখের পাওয়ার বাড়তেছে, যেটা অলরেডি তোমাদের অনেকের হয়েছে, আমারও অনেকের হয়েছে, ঠিক আছে? তারপর ডিজিটাল ডিভাইড তৈরি। হ্যাঁ, এখন তো ধরো তুমি যখন বাইরে বের হও বাসা থেকে, সমাজের সব ধরনের মানুষের সাথে ইন্টারাকশন হয়, তুমি মসজিদে যাও, যখন নামাজ পড়ো, সবার সাথে ইন্টারাকশন হয়। যদি ভার্চুয়াল রিয়েলিটিতেও সবকিছু চলে আসে,
তখন তুমি কিন্তু জাস্ট তোমার একটা সার্কেলের মধ্যে আবদ্ধ থাকবা। এন্ড ভার্চুয়াল রিলেটেড জিনিসপত্রগুলো কারেন্টলি একটু এক্সপেন্সিভ, সো সমাজের হাই ক্লাস যারা আছে ওরাই কি করতে পারবে, ওগুলো অ্যাফোর্ড করতে পারবে। একটা ডিজিটাল ডিভিশন তৈরি হয়ে যাবে সমাজের মধ্যে, বুঝছো? সো এই পয়েন্টগুলো মনে রাখবা। তারপর কি, তারপর বানায় লিখে দিবা। এবার আসো আমাদের পরবর্তী টপিক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা বর্তমানে সবচেয়ে হট টপিক, সবচেয়ে হট টপিক। তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগগুলো তো দেখতেছো। এখন কম্পিউটারই মানুষের মতো সবকিছু করতে পারে। চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড, হ্যাঁ, তারপর আরো কি কি আছে, সোরা রিসেন্টলি আসছে, তাই না? তারপর আরো কি জানি একটা স্টুডিও জিবলি, তারপর আর কি কি জানি ছিল, গ্রক, ওপেন এআই এগুলা সোরা, চ্যাট জিপিটি। সো যেই কাজগুলা আগে মানুষ করত সেই কাজগুলো এখন কম্পিউটারই করতে পারতেছে, তাই না? আগে একটা মানুষের স্কেচ আঁকানোর জন্য কত কষ্ট করা লাগতো, এখন তুমি চ্যাট জিপিটি বা কোনো একজনকে আমার একটা ছবি দিয়ে বলো একটা সুন্দর করে স্কেচ আঁকায় দাও, ও 10 সেকেন্ডের মধ্যে স্কেচ আঁকায় দিবে, ডিজাইন করে দিবে। আগে কবিতা লিখতে কত কষ্ট হইতো, এখন তুমি এআই রে বলো একটা কবিতা লিখতে, তোমার প্রিয়তমাকে নিয়ে একটা কবিতা লিখতে বলো, তোমার প্রিয়তমার কিছু ডিটেলস দিয়ে দাও, এআই কি করবে, সুন্দর একটা কবিতা লিখে দিবে, উপন্যাস পর্যন্ত লিখে দিবে। তার মানে বুঝতে পারতেছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা বর্তমান যুগ, এবং নেক্সট 5 বছরে এটা যে কি করবে এটা স্বয়ং সৃষ্টিকর্তা বাদে আর কেউ জানে না, আর কেউ জানে না। তোমাদেরকে আমি একটা কথা বলি, ধরো এখন তো আমি তোমাদেরকে পড়াইতেছি, 5-6 বছর পরে এরকম হইতে পারে যে আমার আর পড়ানো লাগতেছে না, তোমার কাছে একটা এআই টিউটর আছে, সেই এআই টিউটর কি করতেছে, রাকিব ভাইয়ের চেহারা নিয়ে আসছে, রাকিব ভাইয়ের সবকিছু নিয়ে আসছে, আমি যে কোনো টাইমে ওকে কোনো একটা কোয়েশ্চেন করলে ও আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে, এরকম সুন্দর করে বুঝে। এটা কিন্তু ভেরি মাচ পসিবল, তাই না? কারণ এআই দিয়ে এখন ভয়েস জেনারেট করা যাচ্ছে, কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারে সবাই, এআই ভিডিও জেনারেট করতে পারতেছে। সো এই তিনটা একসাথে কম্বাইন করলেই তো এআই এর একটা টিচার হয়ে যায়, তাই না? তাই তো এআই তারপর কোড করতে পারে, তোমরা কোডিং যারা শিখতেছো বা কোডিং শিখবা, এআই কিন্তু কোড করতে পারে, বুঝছো? 4-5 বছর আগে একটা কোম্পানিতে ধরো 10 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাগতো, এখন কি হয়েছে জানো, 10 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর রিকোয়ার্ড নাই, 2 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস এআই, ওই 2 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এআই এর সহায়তা নিয়ে ওই 10 জনের কাজ করে ফেলতে পারতেছে। তার মানে মানুষের কর্মসংস্থান কি একটু একটু কমতেছে, নতুন কর্মসংস্থান ডেফিনেটলি ক্রিয়েট হবে, হ্যাঁ ডেফিনেটলি ক্রিয়েট হবে, ঠিক আছে? সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার সংজ্ঞাটা জাস্ট দেখে নিবা, হ্যাঁ। মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতার রূপদান করাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আমি কি বুঝাইতে পারলাম? কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মূলত মেশিন ইন্টেলিজেন্স, অর্থাৎ একটা কম্পিউটারের বুদ্ধি, হ্যাঁ। একটা কম্পিউটারের বুদ্ধি তো ঠাস করে চলে আসবে না, কম্পিউটারের মধ্যে একটা ব্রেইন আছে, যেই ব্রেইন একটা মডেল, বুঝছো? ডিটেলসে আপাতত না যাই, ডিটেলসে তোমরা ইন ফিউচারে কম্পিউটার সায়েন্স পড়বা। এখন এই জিনিসটার ভিতরে একটা মডেল আছে, ঠিক আছে? মডেল বলতে একটা হাবাগোবা মানুষ বলতে পারো, ও কিছু জানে না, প্রথমত ও কিছু জানে না, এখন ওকে তো লার্ন করাইতে হবে, ট্রেন করাইতে হবে, বুঝছো? এটাকে যে এই মেশিনটাকে ট্রেন করা বা মেশিন যে লার্ন করার প্রক্রিয়া, সেটাকে বলা হয় মেশিন লার্নিং, হ্যাঁ। মেশিনটা যেই প্রক্রিয়ায় লার্ন করে, মেশিন লার্নিং এর অনেকগুলা জিনিসপত্র আছে। প্রথমত সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, ডিপ লার্নিং, ডিপ রিইনফোর্সমেন্ট লার্নিং। এগুলো জাস্ট জেনে রাখো, বুঝছো? এগুলার প্রত্যেকটা নিয়ে পিএইচডি করা যাবে, এই পরিমাণ জিনিসপত্র। ট্রেনিং এ কি করা হয়, এই মডেলটা কিছু জানে না, ওকে কি করা হয় জানো? ওকে একটা কোয়েশ্চেন দেওয়া হয়,
ওকে ওই কোয়েশ্চেনের অ্যান্সারটাও দিয়ে দেওয়া হয়, কোয়েশ্চেনও দেওয়া হয়, অ্যান্সারটাও দেওয়া হয়। সো কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের বেসিসে ভিত্তি করে ও ব্যাপারটা শিখতে পারে, বুঝছো? সো এরকম হাজার হাজার কোটি কোটি কোয়েশ্চেন দিয়ে ওকে যখন ট্রেন করানো হয়, ওকে সিমিলার একটা কোয়েশ্চেন তুমি যখন করতে যাবা, সে ওই কোয়েশ্চেনগুলার এবং অ্যান্সারগুলার ভিত্তি করে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার দেয়। আমি কি বুঝাইতে পারলাম? ফর এক্সাম্পল ধরো আমি একটা এআই বানাবো, আমি একটা চ্যাট জিপিটির মতো বানাবো, ধরো ম্যাথ জিপিটি। এটা কি করবে? ক্লাস 6 থেকে 12 এর যত ম্যাথামেটিক্স রিলেটেড কোয়েশ্চেন আছে সবকিছুর অ্যান্সার দিবে। তো ইনিশিয়ালি ওর ভেতরে একটা হাবাগোবা মানুষ আছে, এরকম চিন্তা করতে পারো, একটা মেশিন। তো আমি ওকে ফার্স্টে ট্রেন করাবো। কেমনে ট্রেন করাবো? ওকে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত যত ধরনের ম্যাথস আছে সবগুলা ম্যাথসের কনসেপ্ট ওকে ফিড করাবো। তারপর ওর ভেতরে ইনপুট দিব। তারপর যত ম্যাথস আছে অনুশীলনী উদাহরণে সবগুলার কোশ্চেনও দিব, অ্যান্সারও দিয়ে দিব। এটা ওকে ফিড করানোর পর ও এগুলা দেখে শিখবে। ওইটার ভেতরে কি করতে পারবে? ওই জিনিসগুলো মেমোরাইজ বা শেখার মতো একটা সিস্টেম আছে ভেতরে। এরপর তুমি যখন ওকে নতুন একটা কোয়েশ্চেন করবা, আগের সবগুলা কোয়েশ্চেন এবং অ্যান্সারের ভিত্তিতে ও যেই নলেজটা পাইছে সেই নলেজের ভিত্তিতে ও একটা অ্যান্সার দিবে। সেই অ্যান্সারটা সবসময় যে অ্যাকুরেট হবে এরকম না। আমি সিম্পলি এই ব্যাপারটা বুঝাইলাম তোমাদেরকে। তাহলে এখানে কি করলো? ফার্স্টে তোমার কোয়েশ্চেন এবং অ্যান্সারের উপর ভিত্তি করে এই মেশিনটা লার্ন করলো। এটাই মেশিন লার্নিং। মেশিনকে লার্ন করানোর যেই প্রক্রিয়া সেটাকেই এই কয়টা ভাগে ভাগ করা হয়েছে। সুপারভাইজড লার্নিং এ ওই যে তুমি কোয়েশ্চেন দিয়ে দিছো, অ্যান্সারও দিয়ে দিবা, ঠিক আছে? সুপারভাইজড লার্নিং এর সময় এই কোয়েশ্চেন, এটার অ্যান্সার হচ্ছে এটা, এই কোয়েশ্চেন, এটার অ্যান্সার হচ্ছে এটা, মেশিনকে বলে দিবা ট্রেনিং করানোর সময়। আর আনসুপারভাইজড এর ক্ষেত্রে তুমি কোয়েশ্চেন গুলা দিবা, অ্যান্সার গুলা দিবা, কিন্তু বলে দিবা না কোন কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা। রিইনফোর্সমেন্ট লার্নিং এর ক্ষেত্রে কি হবে? একটা মডেল আছে, তুমি ওকে একটা কোয়েশ্চেন করছো, ওর এগেইনস্টে ওকে একটা অ্যান্সার দিবে, ভুল অ্যান্সার দেখ বা সঠিক অ্যান্সার দেখ। ও যদি ভুল অ্যান্সার দেয় তাহলে ওকে একটা পানিশমেন্ট দিবা, মানে ওর একটা পয়েন্ট কমাই দিবা। আর ও যদি অ্যাকুরেট অ্যান্সার দেয় ওকে একটা রিওয়ার্ড দিবা, একটা পয়েন্ট বাড়ায় দিবা। তো আস্তে আস্তে শিখবে। যত কোয়েশ্চেন করবে, ভুল অ্যান্সার কারেক্ট অ্যান্সারের উপর ভিত্তি করে করে কি ও শিখতে পারবে। ওকে ধরো তুমি বললা 2 + 4 কত, ও অ্যান্সার দিল 8, তুমি ওকে একটা পানিশমেন্ট দিবা, কোনো একটা পয়েন্ট কমাই দিবা, তাহলে বুঝতে পারবে ও এটা হবে না। 2 + 6 ও যখন অ্যান্সার দিবে 6, 2 + 4 ওকে একটা রিওয়ার্ড দিবা, তখন বুঝতে পারবে এটা অ্যাকুরেট অ্যান্সার, এভাবেই করা উচিত। বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলা আপাতত জাস্ট এতটুকু হালকার উপরে ঝাপসা জানলেই হবে। হ্যাঁ, এর থেকে বেশি জানার দরকার নেই। এখান থেকে কোয়েশ্চেন খুব একটা আসে না, তুমি বই থেকে একটু দেখে নিতে পারো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তবে আমি তোমাকে যেটা বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানের সবচেয়ে কি হট টপিক, বুঝছো? এই দেখো, এই যে এখানে এআই চলে আসছে। হ্যাঁ, তুমি এআই কে বলতে পারো ক্রিয়েট এ সামারি অফ দ্য পেজ, ও এই পেজের সামারি দিয়ে দিবে। এই দেখো, ও পুরোটা অ্যাক্সেস করতে পারতেছে না। আর যাই হোক, এই দেখো, এগুলো হচ্ছে এআই বিভিন্ন মডেল, বুঝছো? এগুলো থেকে কি এমসিকিউ আসবে, কি আসবে না আসবে, এগুলো আমি তোমাদের পরে দিব, অসুবিধা নেই। তো তুমি রিডিং পড়ে নিবা, পুরা বইটা একবার রিডিং পড়ে নিবা, ঠিক আছে? ভার্চুয়াল রিয়েলিটি আমরা পড়ে ফেলছি, এরপর কি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটাও একবার রিডিং দিবা। কৃত্রিম বুদ্ধিমত্তার উপকারিতা বা সুফল এক্সপ্লেন করতে পারবে না, তোমার অনেক কাজ সহজ হয়ে গেছে। তুমি এআই দিয়ে অনেক কিছু করতে পারতা। যেই স্কেচ করাই দিয়ে তোমার টাকা খরচ করা লাগতো বা বন্ধুদের তেল দেওয়া লাগতো, সেটা এআই কে দিলে ঠাস করে ফেলতে পারতেছে অনেক কিছু। কুফলও আছে।
এআই দিয়ে অনেক চাকরি রিপ্লেসড হয়ে যাবে, জব রিপ্লেসড হয়ে যাবে। এরপর তোমরাও তো পরীক্ষা, এখন অনলাইনে পরীক্ষা নিলে সবাই কি এআই দিয়ে চিটিং করে, করে না? জাস্ট একটু পরে নিবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যেই টপিকটা দেখবো সেটা হচ্ছে রোবোটিক্স। এটা অনেক পুরানো একটা টপিক। তো এআই আমরা মোটামুটি বুঝে গেছি, ঠিক আছে? রোবোটিক্স, রোবোটিক্স ব্যাপারটা কি? রোবোটিক্স হচ্ছে এই হার্ডওয়্যার আর এআই এর একটা কম্বিনেশন। একটু পড়ো, কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র বা মেশিন মানুষের মতো কিছু কাজ করতে পারে সেটাকে বলা হয় রোবট। হ্যাঁ, রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত একটা যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে বা কোনো ব্যক্তি কর্তৃক নির্দেশিত হয়ে কাজ করতে পারে। মানুষ যেভাবে কাজ করে রোবটও সেভাবে কিছু কাজ করতে পারে। হ্যাঁ, বা এর কাজের ধরন দেখে মনে হয় যে এটার কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। এটার কি আছে? কৃত্রিম বুদ্ধিমত্তা আছে। তো রোবট কিভাবে কাজ করে এই ব্যাপারগুলো আমরা দেখব। তবে আমি আগে তোমাদের দেখাই যে রোবোটিক্স ব্যাপারটা কি। হ্যাঁ, রোবোটিক্সের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন কোথায় জানো? বিভিন্ন কারখানায়, কলকারখানায়। আমি তোমাদের দেখাই রোবট। সামনে এত বড় ডিজাইনার শোরুম এসে গেছে, এবার আমাদের শোরুম বন্ধ। I'm in China with Unitree checking out some of the most diversity. His first quadruped device, X-Dog, was developed in 2013 for his master's thesis. The latest generation of humanoids. It can walk at speeds of over 4.4 miles an hour, climb stairs, maintain dynamic balance, and is even trained in martial arts. One of the most mind-blowing things about the G1 is its price of $16,000. A robot. I know. It's my robot. এই দেখো রোবটের সাথে ফাইট করতেছে। I think the only chance is if the battery runs out. আচ্ছা, ঠিক আছে, এটা তো অনেক অ্যাডভান্সড, এটা একদম লেটেস্ট টেকনোলজি। এন্ড ধরো লেটেস্ট টেকনোলজি, ধরো এটা হচ্ছে, হ্যাঁ, এই রোবোটিক্স কিন্তু অনেক আগে থেকেই হয়, অনেক আগে থেকেই হয়। আমি তোমাকে দেখাই, মেজর অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন কলকারখানায়। ধরো কোনো একটা গাড়ি ম্যানুফ্যাকচার করতেছে, ওখানে একজন মানুষ বসে বসে গাড়িটার বিভিন্ন যন্ত্রপাতি, স্ক্রু নাট লাগানো, এটার থেকে একটা রোবট যদি করে তাহলে অনেক সাশ্রয়ী হয়। কিভাবে? তুমি রোবটটাকে একবার বানায় দিছো, ও কন্টিনিউয়াসলি এটা করতে থাকবে, ওকে কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, তাই না? আমি যদি তোমায় দেখাই রোবোটিক্স ইন কার ম্যানুফ্যাকচারিং, এটা বিএমডব্লিউর কার ফ্যাক্টরি, দেখছো? এই যে এটাই রোবোটিক্স। দেখছো, এই কাজগুলো যদি মানুষ করতো, মানুষের অনেক সময় লাগতো, এফিসিয়েন্সি লাগতো। মানুষকে কি বছরের পর বছর তোমাকে কি স্যালারি দিয়ে রাখতে হইতো, কিন্তু এখানে কিন্তু এটা লাগতেছে না। তোমরা জানো বর্তমানে বিশ্বের 1 নাম্বার ধনী কে? Welcome to the future of car manufacturing. In this video, we get a fascinating look at how AI-powered robots are revolutionizing car production in China. These highly advanced robotic arms handle every step of the process with incredible precision. From assembling the foundation of the car to installing the windshields, roof, windows, seats, and even the tires. This level of automation not only speeds up production, but also enhances the quality and safety of modern cars. It's truly amazing to see how technology is shaping the future of the automotive industry. Do you think AI-powered factories like this are the future of car manufacturing worldwide? Welcome to the future of car manufacturing. In this video, বর্তমানে পৃথিবীর 1 নাম্বার ধনী হচ্ছে এলন মাস্ক। ও কই থেকে ম্যাক্সিমামই আসছে জানো? টেসলা। টেসলা একটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বুঝছো? এন্ড ওদের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ম্যাক্সিমাম কাজ হচ্ছে টেসলা। টেসলা কিন্তু একটা গাড়ির নাম, ইলেকট্রিক গাড়ি, যদিও আমরা আমাদের দেশে টেসলাকে বলে হচ্ছে ওগুলা। হ্যাঁ, বাট এই যে টেসলা পৃথিবীর ইলেকট্রিক গাড়ির নাম্বার 1 ব্র্যান্ড। এখানে ম্যাক্সিমাম কাজ কে করে? এআই করে, এআই রোবটস।
বা রোবটগুলা করে, ঠিক আছে। সেকেন্ড মোস্ট পপুলার কোম্পানি হচ্ছে BYD। এটা হচ্ছে চাইনিজ একটা কার কোম্পানি, বুঝছো। এখানেও ওদের ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম গাড়ি রিলেটেড যত কাজ আছে সব রোবট করে, কারণ গাড়ি রিলেটেড কাজগুলো তো ফিক্সড। তুমি রোবটকে ইনস্ট্রাকশন দিয়ে দিছো এই কাজ করবা, এটা মুভ করবা, এই নাট বল্টু এখানে লাগাবা, ও কন্টিনিউয়াসলি 24 ঘন্টা করতেই আছে। বুঝছো। আচ্ছা, এখন তাহলে রোবট ব্যাপারটা কি? একটা ডিভাইস বা একটা যন্ত্র, এটা ধরো একটা রোবট, ঠিক আছে। আমরা যে রোবট নিয়ে আলোচনা করব, ওই রোবট নিজে আসলে কিছু করে না, ওকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়। কি দেওয়া হয়? কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়। ওর একটা ব্রেইন থাকে বা প্রসেসর। কম্পিউটারের CPU আছে না? কম্পিউটারও কিন্তু একটা রোবটের মতো। তুমি কম্পিউটারকে যেই ইনস্ট্রাকশনটা দিচ্ছ, ও সেটা করতেছে না? বলো, তুমি বলতেছো ইউটিউব ওপেন করতে, ইউটিউব ওপেন করতেছে। তুমি ক্যালকুলেটর করতেছো, তাই তো? ওটাও কিন্তু একটা রোবট। তো রোবটও একটা কম্পিউটার, হ্যাঁ। ওর মাথায় একটা CPU থাকবে যেখানে তুমি ইনস্ট্রাকশন দিতে পারবা। আর ওর কি হাত পা বা এরকম কিছু, তুমি যেই রোবট বানাও, যেরকম রোবট বানাইতে চাও সেটার ক্ষেত্রে সেরকম। তো গাড়ি যখন ম্যানুফ্যাকচারিং করা হয়, তুমি এমন রোবট বানাবা যেখানে একটা আর্ম থাকবে, তাই না? তাই না? এই দেখো, Plicum AI Note Taker is different than all the rest. It allows you to focus on your meetings. পোরশে, তোমার পোরশ গাড়ি দেখছো না? এগুলো দেখো ইউটিউবে, বর্তমান যুগ না অনেক আগায় গেছে। এই দেখো, গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানির কি একটা আর্ম আছে, ঠিক আছে। এই আর্ম কি দিয়ে কন্ট্রোল হয়? মোটর দিয়ে। খুব শক্তিশালী মোটর আছে। ওর একটা ব্রেইন আছে যেখানে ওকে আগে থেকেই ইনস্ট্রাকশন দেওয়া, তুমি এই গাড়িটা বানাইতে হলে এই কাজগুলো করবা। দেখবে সবগুলা হাত একই রকম কাজ করতেছে কন্টিনিউয়াসলি। 1 ঘন্টা একটা গাড়ি বানাইতে পারে, সো 1 ঘন্টা ধরে এই কাজটা করলো, এরপর আরেকটা নতুন গাড়ি আসলো, ওই কাজগুলো করবো, ঠিক আছে। তাহলে ওর একটা হাতের মতো আছে, আর্মের মতো আছে, যে আর্মটা বানাইতে অ্যাকচুয়ালি কি লাগে? মোটর লাগে। এরপর এই পুরো জিনিসটাকে পাওয়ার করতে কি ইলেকট্রিসিটি লাগবে বা ব্যাটারি লাগবে, ঠিক আছে। কি কাজ করবে সেটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একটা CPU বা প্রসেসর লাগবে। এগুলো অনেক অ্যাডভান্স, বুঝছো। এগুলা শিখতে হলে বাংলাদেশে তুমি অপরচুনিটি খুবই কম। এগুলা শিখতে হলে হাতে কলমে শিখতে হবে। হাতে কলমে শেখার জন্য বাংলাদেশে এগুলো নাই। তুমি হাতে কলমে কেমনে শিখবা? বাইরে যাইতে হবে, বুঝছো, বাইরে যাইতে হবে। দেখো, তো একটা রোবটের কি পার্ট? একটা সাধারণ রোবটের নিচের উপাদানগুলা বা অংশগুলা থাকে। প্রোগ্রামকৃত মস্তিষ্ক বা প্রসেসর। একটা রোবটের মধ্যে এক বা একাধিক প্রসেসর থাকে, যাতে তুমি রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার জন্য একটা প্রোগ্রাম সংরক্ষিত থাকে। এই একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা মানুষ লিখে দেয়, রোবটকে বলে দেয় মানুষ তুমি এই কাজটা করবা, এন্ড রোবট কন্টিনিউয়াসলি ওই কাজটাই করতে থাকে, ওই কাজটাই কি করতে থাকে, ঠিক আছে। তারপর কি থাকে? পাওয়ার সিস্টেম। এই রোবট যে চলবে, ওর হাত পা নাড়ান লাগে না, তাই তো? সেটা চালানোর জন্য কি একটা পাওয়ার সিস্টেম লাগে। এন্ড সাধারণত এই পাওয়ার সিস্টেমে কি লেড অ্যাসিড ব্যাটারি এগুলো থাকে। ইলেকট্রিক সার্কিট, রোবটের ভেতরে কি একটা ইলেকট্রিক সার্কিট তো থাকতেই হবে, তাই না? পুরোটাই তো ইলেকট্রনিক একটা ডিভাইস না। তারপর অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটরটা কি? তুমি দেখছো রোবটের একটা আর্ম থাকে যেগুলো সে ঘুরায়, কিংবা তোমাদের বাসা রুম ক্লিনিং করারও কিন্তু রোবট আছে। তো কি পুরা বাসা ঘুরে ঘুরে ক্লিন করবে না? এই যে ঘুরতেছে, এই ঘোরার জন্য ওর হাতগুলা নাড়াইতে, আমি তো সুন্দর করে নাড়াইতে পারতেছি, ওকে নাড়ানোর জন্য একটা মোটর লাগে। যে কোনো কিছু ঘোরানো মানে মোটর, বুঝতে পারছো? তো যেই জিনিসটার মাধ্যমে ওর এই হাত পা গুলা কি অ্যাক্টিভেট করা হয় বা ঘোরানো হয়, সেই জিনিসটাকে বলা হয় অ্যাকচুয়েটর। রোবটের হাত পা বা বিশেষভাবে তৈরি কোনো অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরি বিশেষ ব্যবস্থা হলো অ্যাকচুয়েটর। একে রোবটের হাত ও পেশি বলেও চিহ্নিত করা যায়, বুঝছো? আচ্ছা, স্ট্রাকচার। হ্যাঁ, এখন স্ট্রাকচার হচ্ছে রোবটের যে বাহ্যিক গঠনটা। তোমার বাসা পরিষ্কার করবে যেই রোবট, আর গাড়ির মধ্যে গাড়ি ম্যানুফ্যাকচার করবে যেই রোবট, তাদের দুজনের স্ট্রাকচার নিশ্চয়ই সেম হবে না, দুটো আলাদা হবে। তো তাদের যান্ত্রিক গঠনটাই কি আমাদের স্ট্রাকচার, বুঝতে পারছো? এক একজনের স্ট্রাকচার এক এক রকম হয়, বুঝছো সবাই? সবাই সবাই আচ্ছা, তারপর চলো রোবট কিভাবে কাজ করে। রোবট কিভাবে কাজ করে? রোবটের মধ্যে কিন্তু একটা প্রোগ্রাম দেওয়া, ও কি কাজ করবে ওটা ওই প্রোগ্রামে লেখা থাকে। ধরো আমি একটা রোবট বানাতে চাই, যে রোবটটা আমার বাসা পরিষ্কার করবে। তো বাসা পরিষ্কারের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো আমি ওকে দিয়ে দিছি। তুমি পুরা বাসা ঘুরবা,
যখনই তুমি দেখবা তুমি কোনো একটা ওয়ালের দিকে যাইতেছো বা অবস্ট্যাকল পাইছো, তুমি কি উল্টা ঘুরে চলে আসবা, বা যেদিকে ওয়াল নাই সেই পর্যন্ত ঘুরে ঘুরে আসবা, তাই তো? তো এগুলো করার জন্য একটা রোবটকে কিন্তু অনেক কিছু দেওয়া লাগে, সেন্সর দেওয়া লাগে। রোবটকে বুঝতে পারতে হবে যে সামনে ওয়াল আছে না সামনে মানুষ আছে, কিংবা আজকের দিনের তাপমাত্রা কত, আর্দ্রতা কত, রুমটা কতটুকু অপরিষ্কার, এই ব্যাপারগুলো কিন্তু রোবটকে বুঝতে হবে। ওইটার উপর ভিত্তি করে কি ও কাজগুলা করবে, তাই তো? তাই না? তো রোবটের মধ্যে অনেকগুলা সেন্সর থাকে। তো একটা রোবট কিভাবে কাজ করে? প্রথম জিনিস হচ্ছে সেন্সিং। হ্যাঁ, রোবট এই বিভিন্ন সেন্সরের মাধ্যমে পরিবেশ থেকে বিভিন্ন ডেটা বা তথ্যগুলা নেয়, ওইটার উপর ভিত্তি করে সে ডিসিশনটা নেয়। বুঝতে পারছো? ঠিক আছে। ম্যানিপুলেশন বা পরিবর্তন করা, রোবটের আশেপাশের বস্তুগুলোর অবস্থান পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন। ধরো রোবট যাইতেছে, ও সামনের রাস্তায় গিয়ে দেখলো এটা ওর সামনে, তো ও কি করবে? ও এটাকে একটু সরায় নিবে, তারপর সামনের দিকে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? রোবোটিক্সের বৈশিষ্ট্য সুন্দর করে এখানে লেখা আছে। রোবট সফটওয়্যার নিয়ন্ত্রিত, যা সুনির্দিষ্ট কাজ অত্যন্ত দ্রুত ও নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে। দিনে 24 ঘন্টা যে কোনো কাজ বিরতি ছাড়াই করতে পারে। রোবট যে কোনো ঝুঁকিপূর্ণ বা অস্বাস্থ্যকর স্থানেও কাজ করতে পারে। ধরো একটা বিল্ডিং এ আগুন লাগছে, এখন উদ্ধার কাজের জন্য আমরা কি ফায়ার সার্ভিস পাঠাই না? ফায়ার সার্ভিস না পাঠায় আমি এমন একটা রোবট বানাইলাম যেটা আগুনের মধ্য দিয়েও যাইতে পারে, এমন ম্যাটেরিয়ালস তো আছেই। সে ওই বিল্ডিং এ গিয়ে উঠে সেখান থেকে উদ্ধার কাজ করলো। এটা কিন্তু উন্নত বিশ্বগুলোয় আছে। তাহলে যে কোনো পরিবেশে অস্বাস্থ্যকর স্থানেও কি সে কাজ করতে পারে। কিংবা ধরো পারমাণবিক চুল্লি, হ্যাঁ এরকম পারমাণবিক দুর্ঘটনা কিন্তু ঘটছে, ওই যে চেরনোবিল বা এরকম জায়গায়, ওখানে কিন্তু মানুষ গেলে শেষ, তেজস্ক্রিয় বিক্রিয়ায় পড়ে যাবে। ওখানে কি বিভিন্ন কাজের জন্য মাঝে মাঝে রোবটকে পাঠানো হয়। বুঝতে পারছো? রোবটকে পাঠানো হয়। হ্যাঁ, রোবট কখনো বিরক্ত হয় না বা কাজকে ঘৃণা করে না। ধরো তুমি কোনো একটা কারখানা দিছো, তোমার আন্ডারে 10 জন এমপ্লয়ি আছে বা 10 জন শ্রমিক আছে, এখন দেখবা ওদের মাঝখানে কোনো না কোনো গ্যাঞ্জাম হবেই। কাজকে ঘৃণা করতেছে, দুজনের মধ্যে মারামারি লাগছে, দুজন একটা আরেকজন দেখতে পারে না, অনেক কাহিনী। সেক্ষেত্রে রোবট কিন্তু অনেক ভালো এই দিক থেকে। এগুলো জাস্ট পড়ে নিবা, ঠিক আছে? রোবোটিক্সের গুরুত্ব, প্রয়োগ বা ব্যবহার শিল্প কারখানায় সবচেয়ে বেশি। সামরিক ক্ষেত্রে রোবটকে দিয়ে যুদ্ধে পাঠানো যাবে। আমরা তো দেখলামই রোবট মানুষের সাথে ফাইট করতেছে, তাহলে ওদেরকে জাস্ট প্রোগ্রাম করে ওদের হাতে গান টান যদি দিয়ে দেওয়া হয়, ওরা কিন্তু একদম ব্যাটল ফিল্ডে গিয়েও কি করতে পারবে? যুদ্ধ করতে পারবে, তাই না? যুদ্ধ করা, উদ্ধার কাজ করা। এমন ভাবে আমি বানাইলাম ওরে গুলি লাগলেও কিছু হবে না, বোমা লাগলেও কিছু হবে না, পসিবল, তাই না? তারপর সূক্ষ্ম কাজে খুবই রোবট যেহেতু একটা মেশিন, ওকে আমি যেই ইনস্ট্রাকশন দিব ওটাই করবে। আমি ওকে বললাম তুমি 6 সেন্টিমিটার সামনে গিয়ে দাঁড়াও, ও 6 সেন্টিমিটার সামনে গিয়েই দাঁড়াবে, 1 মিলিমিটার সামনেও না পিছেও না, তাই না? তাহলে সূক্ষ্ম যে কাজগুলো আছে সেগুলাতে রোবট অনেক ভালো পারফর্ম করে। ইনফ্যাক্ট তোমরা জানো কিনা, চিকিৎসা ক্ষেত্রেও এখন রোবটের সাহায্যে সার্জারি করা হয়। বুঝছো? চিকিৎসা ক্ষেত্রেও রোবটের সাহায্যে সার্জারি করা হয়। আমি তোমাদের দেখাই, কারণ মানুষের একটা অ্যাকুরেসির লিমিট আছে। বুঝছো? খুব ছোট স্কেলে গিয়ে কিন্তু মানুষ সার্জারি করতে পারে না, যেটা রোবট করতে পারে। দাঁড়াও দেখাই, রোবোটিক্স ইন হেলথ কেয়ার। এই দেখো রোবট বিভিন্ন টেস্ট করতেছে। তোমরা যখন ব্লাড টেস্ট করো বা রক্তে বিভিন্ন জিনিসের পরিমাণ জানতে হয় না, আরবিসির পরিমাণ কতটুকু আছে, ডাব্লিউবিসির পরিমাণ, ব্লাড টেস্ট করাইছে না, তাই তো? ওই সবগুলা কাজ মানুষ করতে গেলে অ্যাকুরেসির একটা ব্যাপার আছে, কতটুকু দিবা না, ওই পুরা কাজটা কি রোবটের মাধ্যমেই করা হয়, মেশিনের মাধ্যমে করা হয়। মেশিনটাই আসলে রোবট। বুঝছো? এখানে একটা এক্সপেরিমেন্ট করতেছে। তারপর রোবটের মাধ্যমে সার্জারিও করা হয়। ডাক্তার রোবটের Have you ever seen a hospital run by robots and AI? This might be the smartest hospital in the world. Welcome to China's 5G Smart Hospital, where doctors use AR glasses to see inside your body in real time. No x-rays needed. But here's the twist. Robot nurses deliver meds, check vitals, and even sanitize rooms, faster and more accurately than humans. And that's not all. There's
an AI system that predicts health, issues before you even feel sick. But wait, did you know surgeries here are done remotely with 5G precision? Yep, a doctor can perform surgery from 1,000 miles away, and the robot's hand won't shake. Imagine a hospital so smart, saves lives before emergencies even happen. Have you ever seen a hospital run by robots? একদম মাইক্রো লেভেলে গিয়ে সার্জারি করতেছে ডাক্তার কি রোবটের সাহায্যে, বুঝছো? তারপর বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজে, কয়লা খনি, নিউক্লিয়ার রিঅ্যাক্টর সহ বিভিন্ন বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজে যেখানে মানুষ পাঠানো সম্ভব হয় না, তুমি চাইলেই কি রোবট পাঠায় করতে পারো। ঠিক আছে, নিরাপত্তা ও পর্যবেক্ষণের কাজে, উন্নত বিশ্বে নিরাপত্তার কাজে রোবট। ড্রোন কিন্তু এক ধরনের রোবট, তোমরা জানো? বিমানবিহীন মানে পাইলটবিহীন বিমান কি ডেফিনেটলি রোবট। ঘরোয়া কাজে, ঘর পরিষ্কার করা, গুছায় রাখা। মহাকাশ গবেষণায়, মহাকাশে তুমি মানুষের পরিবর্তে রোবট পাঠাইতে পারো। মানুষের কাজ হেল্প করার জন্য কি সাথে একটা রোবট দেওয়া হয়, তাই না? এই যে তোমরা ওই ইন্টারস্টেলার মুভিটা দেখছো না, ওখানে একটা রোবট পাঠায় না, ওর নাম যেন কি ভুলে গেছি, যে স্টিলের মতো দূরে দূরে যে যায়, বুঝছো? তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো তোমাদের কাজ হচ্ছে রোবোটিক্স পর্যন্ত, তুমি যেই বইটাই ফলো করো না কেন, এই রোবোটিক্স পর্যন্ত সবকিছু একবার রিডিং দিয়ে ফেলবা, বুঝছো? এই রোবোটিক্স পর্যন্ত একবার রিডিং দিয়ে ফেলবা, ঠিক আছে? এরপর আমাদের খুব বেশি টপিক নেই, আর 2 থেকে 3টা টপিক আছে। তারপর আমরা এই চ্যাপ্টার থেকে যত এমসিকিউ আসে সবকিছু সলভ করব, সিকিউ সলভ করব। ডান ডান, ওকে। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি আজকের মতো, টাটা।